জেনজি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। এমন একটা জেনারেশন আসছে, এদের সাথে কথা বলা যায় না, এরা উদ্ধত। মাই বডি, মাই চয়েস, মাই ফ্রিডম, এটা বলে মানে সবাই ওই কাজগুলো করছে। সো আপনি ইজি মানি মেকিং একটা পদ্ধতি পেয়ে যাচ্ছেন। ছেলেরা হয়তো হবে আলফা মেল, যারা কোনো নিয়ম টিয়ম মানবে না, মেয়েদের সাথে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। এটা কখনোই আসলে একটা পুরুষের পৌরুষত্ব বোধ প্রকাশ করে না। এই যে ম্যারেজ জিনিসটাকে যে আপু এত কঠিন করা হচ্ছে, এটার পেছনে আসলে কারণটা কি? ম্যারেজ ইজ নট স্ক্যারি, এবং আপনি একটা সার্টেন বয়সে বিয়ে করতে পারেন। আমরা ছেলে বা মেয়ে উভয়ই এই জিনিসটা জানি, ডিপ ডাউন ইনসাইড আমরা কেউ একা থাকতে পারবো না। জনি ডেপ, তারপর বিল গেটস, যাদের হচ্ছে ডিভোর্স হচ্ছে তারা কিন্তু বেশ অনেক বড় একটা অ্যামাউন্ট তাদের পে করা লাগতেছে। বিয়েতে তো আসলে আমার পার্টনার যদি চিট করে, আমি তাইলে ওর সাথে কেন একটা লিগ্যাল রিলেশনে যাবো? এর চেয়ে কি ভালো না যে আমি লিভ টুগেদার করবো? আপনি দেখেন নাটক সিনেমাতে কোনো কাহিনী নাই প্রেম ভালোবাসা ছাড়া। রকস্টার একটা মুভি ছিল, একটা সময় খুবই হিট হলো। ওনার লাভ স্টোরি নিয়ে সবাই খুব মানে একেবারে মাতাল হয়ে গেল। বাট আমরা কিন্তু কেউ দেখি নাই যে নায়িকাটা তার হাজবেন্ডকে চিট করছে। যে বউ শাশুড়ির যে দ্বন্দ্বটা, এই বউ শাশুড়ির মধ্যে ব্যালেন্সটা করার ওয়েটা কি? বাবা মা বয়স হয়ে গেলে একটা পর্যায়ে বাচ্চা হয়ে যায়। এই যে সামাজিক ব্যাধিটা যে বাড়তেছে আপু, এটা কন্ট্রোল করার ওয়েটা কি? এই সামাজিক ব্যাধি কখনোই থামবে না, এবং অসম্ভব সফট দিয়ে ভরা। আপনি যদি একটা মেসেজ দেন যে আসলে কিভাবে প্যারেন্টিংটা করা উচিত, কিভাবে হচ্ছে যে বাচ্চাদের আপব্রিঙ্গিংটা কিভাবে করা উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পাওয়ার পোডিয়াম। আর আজকের এপিসোডে আমরা পেয়েছি ডক্টর মুনমুন জাহান আপুকে, যিনি হচ্ছেন একজন সাইকিয়াট্রিস্ট। সো আপুর হচ্ছে গিয়ে যে আমাদের মেন্টাল হেলথ ইস্যুসগুলো নিয়ে আপুর খুবই ভালো দক্ষতা আছে, এক্সপার্টিস আছে। তো ওই জায়গা থেকে আজকে আপুর সাথে আমরা আমাদের কারেন্ট সমাজের বেশ কিছু হট টপিক নিয়ে কথা বলবো, যেগুলো আসলে আমরা আমাদের সবারই পেইন পয়েন্ট, কমন পেইন পয়েন্ট আমরা বলতে পারি। তো ওইখানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের যারা জেন জি আছে, ওনাদের মধ্যে হচ্ছে অনেক বেশি পরিমাণে মেন্টাল হেলথ ইস্যুসগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে রিলেশনশিপ ইস্যুস দেখতে পাচ্ছি আমরা, তাদের মধ্যে ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো নিয়ে আসলে বেসিক্যালি আমরা কথা বলবো। তো মুনমুন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, এবং ধন্যবাদ আমাকে ইনভাইট করার ইটস আওয়ার প্লেজার আপু। সো আপু, আজকে আমি মানে খুব বেশি মানে স্টার্টিং বা ইন্ট্রোডাকশন আমি খুব বেশি সময় নিতে চাচ্ছি না। তো এই যে আমরা রিসেন্টলি একটা নিউজ দেখলাম আপু সোশ্যাল মিডিয়াতে, যে একটা বাচ্চা মেয়ে ইংলিশ মিডিয়ামের, হয়তো 14 ইয়ার্স ওল্ড। তো ও হচ্ছে ওর বাবা মায়ের নামে মামলা করেছে, অ্যান্ড শি ইজ শোয়িং হার ডেসপারেশন, যে তার বাবা মা তাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিয়েছে, যেটা তাদের নেওয়া ঠিক হয়নি। অ্যান্ড সে হচ্ছে মামলা করে খুবই হ্যাপি। আমরা দেখছি যে ক্যামেরার সামনে সে অনেক রকমের অঙ্গভঙ্গি করছে, পোজ দিছে, অ্যান্ড শি ইজ শোয়িং হার এক্সাইটমেন্ট যে হ্যাঁ, আমি আমার বাবা মার নামে মামলা করেছি অ্যান্ড আই এম হ্যাপি। সো ওইখান থেকে কিন্তু আমরা নেটিজেনদের মধ্যে দেখতেছি যে নেটিজেনরা এটাকে খুবই ব্যাকল্যাশ দিতেছে, এটাকে কেউ পছন্দ করতেছে না, মেয়েটাকে অনেকভাবেই মানে খারাপ কথাবার্তাই বলতেছে। সো ওই জায়গা থেকে আপু, হোয়াট ডু ইউ থিঙ্ক যে আসলে এখন জেন জি আসলে কোন দিকে যাচ্ছে, অ্যান্ড আমাদের ওভারঅল সোসাইটির মধ্যে যে এনভায়রনমেন্টটা বা যে কালচারটা, এটা আসলে কোন দিকে যাচ্ছে? বর্তমানে জেনারেশনের কথা যদি বলি, আমরা যদি আপনি যে ঘটনাটা বললেন এটা নিয়ে যদি বলি, এটার আসলে পক্ষে বিপক্ষে আমরা দুপক্ষেই বলতে পারি। কারণ কি? আপনি যদি আমাদের লাইফস্টাইলটা দেখেন, প্রথমত আমরা খুবই নিউক্লিয়ার একটা ফ্যামিলিতে বিলং করছি। বেশিরভাগ হুম হুম পরিবারই হুম জয়েন্ট ফ্যামিলি এখন খুবই রেয়ার। হুম এবং যখন আপনি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকবেন, বাবা-মা দুজনেই যদি ক্যারিয়ার নিয়ে অনেক বেশি একটা প্রতিযোগিতার ভেতরে থাকে বা একটা দৌড়ের ভেতরে থাকে, স্বাভাবিকভাবেই বাচ্চাগুলো একা থাকে। এবং এখানে কাইন্ড অফ এটা হয়তো বলবেন যে আমি এটা কি বলছি? বাট এটা সত্যি কথা। প্রতিটা মাদার্স ডেতে যখন আমরা দেখি যে একজন ক্যারিয়ার ওরিয়েন্টেড একজন পারসন, একজন মা বলছেন যে উনি ওনার ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছেন, এবং হ্যাঁ, ওনার সন্তানও ওনাকে ওটাতে বেশ কংগ্রাচুলেট করছে যে উনি অনেক ভালো এগিয়ে যাচ্ছেন। বাট যখন আমাদের চেম্বারে জিনিসটা আসে, অনেক ক্ষেত্রেই সন্তানদের ভেতরে কিন্তু একটা না পাওয়া থাকে, একটা অপ্রাপ্তি থাকে যে, "মা আমি কিন্তু তোমাকে পাইনি আমার টিচার্স প্যারেন্টস ডেতে, বা তুমি হয়তো দেরি করে এসেছো, বা তুমি আমাকে নিতে আসোনি স্কুলে, বা আমার টিফিনটা তুমি দিতে পারোনি।" সবসময় যে এরকম থাকে এটা না। হুম আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা পর্যায়ে দুজনের ভেতরে বন্ধুত্বটাও চলে আসে। আমার নিজের মাও একজন ওয়ার্কিং ওম্যান ছিলেন। কিন্তু এই পয়েন্টটা, এটা সত্যি কথা যে অনেক ক্ষেত্রে চাকরির কারণেও দেখা যায় যে বাচ্চারা আমাদের কাছ থেকে বঞ্চিত হয়। অনেক ক্ষেত্রে এই চাকরিতেই আমরা এত ব্যস্ত থাকি নিজের লাইফ নিয়ে, চাকরি বাদ দিলাম। একজন গৃহিণী উনি। কিন্তু উনি উনার নিজের জীবন নিয়ে, উনি উনার নিজের পাওয়া না পাওয়া, উনার হতাশা নিয়ে এত বেশি অবসেসড থাকে, আমরা বাচ্চাদেরকে একটা ভেন্টিং জোন হিসেবে তৈরি করে ফেলি। ওদের উপরে আমাদের রাগ, ওদের উপরে আমাদের ক্ষোভ সবকিছু আমরা দিচ্ছি। এবং এটা একটা সাইড যেখানে আমি তাহলে বললাম যে টক্সিক প্যারেন্টিং আছে, ইমোশনাল ম্যানিপুলেশন আছে।
বিভিন্ন রকমের অ্যাবিউজ আছে বাচ্চাদের প্রতি। আবার আরেকটা দিকে যেটা হচ্ছে, বাচ্চারা যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক এক্সপোজড হয়ে যাচ্ছে, ওরা অলরেডি ডিপ্রেশন, এই যে টক্সিক প্যারেন্টিং, ব্রাউন প্যারেন্টস বা বিভিন্ন রকমের টার্মের সাথে পরিচিত, বিভিন্ন ট্রেন্ড ফলো করার জন্য ওরা উন্মুখ হয়ে থাকে। অনেক সময় বাবা মারা ভালোর জন্যই কিছু কথা বলে, হুম সিম্পলি হয়তো বলছে যে তুমি এত রাত পর্যন্ত মোবাইল দেখো না। হয়তো মা নিজেই বলছেন মেয়েকে বা ছেলেকে যে তুমি এরকম মাল্টিপল ছেলে বা মেয়ের সাথে কথা বলো না। আমি এরকম আর অনেক কেস দেখেছি যেখানে প্যারেন্টস বলছে যে নিজের মেয়েকে যে মা তুমি ২-৩টা ছেলের সাথে কথা বলো না। তুমি একজনের সাথে কথা বলো, নাহলে তুমি তো অন্য বাচ্চাগুলোরও ক্ষতি করছো। বা মা ছেলেকে বলছে যে প্লিজ তুমি এরকম মেয়েদের সাথে এই কাজগুলো করো না। এটা তো তুমি অন্য মেয়েদের ক্ষতি করছো। বাট ওদের তখন যেটা মনে হচ্ছে তুমি আমার ফ্রিডমে কেন কথা বলছো? এবং তুমি কেন আমাকে ট্রেন্ডি একটা মোটরসাইকেল কিনে দিতে পারছো না? আমার বয়স ১৭ হোক, ১৬ হোক, যাই হোক, তোমার কেন তুমি একটু মিথ্যে বলে আমাকে ওই ড্রাইভিং লাইসেন্সটা দিচ্ছ না? কেন তুমি আমাকে আইফোনের লেটেস্ট যে মডেলটা ওটা আমার হাতে তুলে দিতে পারছো না? কেন তোমরা এত গরিব? এই কথাগুলো কিন্তু বাবা মাদেরকে বলা হয়। সো আমরা যদি জেন জির এই পার্টটাতে আসি, এখানে আমি বলবো যেমন খুবই রেসপন্সিবল, খুবই ক্রিয়েটিভ এবং খুবই আমি বলবো যে ঠান্ডা মাথায় কাজ করা বাচ্চাদেরও আমি দেখেছি। ঠিক একইভাবে প্রচন্ড ইম্পালসিভ, প্রচন্ড রকম ম্যানিপুলেটিং এবং প্রচন্ড রকম ভাবে মানে অ্যারোগেন্ট, স্টাবার্ন মানুষও আমি দেখেছি। আসলে ২ পক্ষই আছে। কিন্তু যারা একটু অ্যারোগেন্ট থাকে বা যারা দেখা যাচ্ছে খুব ইম্পালসিভ, ওনারা খুব লাউড থাকে। এ কারণে আমরা না গড়পড়তা সবাইকেই বলে দেই যে উম যে Gen Z পুরা ধ্বংস হয়ে যাচ্ছে। এমন একটা জেনারেশন আসছে, এদের সাথে কথা বলা যায় না, এরা উদ্ধত, এদের সাথে কাজ করা যায় না। বাট ওদেরকেও যখন আপনি ওদের ভাইবে গিয়ে বোঝাতে পারবেন, ওদেরকে লজিক্যাল একটা গ্রাউন্ডে নিতে পারবেন, তখন কিন্তু ওরা আবার শুনছে। এবং এ কারণেই আমি বলব যে হ্যাঁ, আমাদের সমাজে একটা ভাঙন আসছে এবং এই ভাঙনের শিকার Gen Z খুব ভালোভাবে হয়েছে। এরপর তো Gen Alpha হচ্ছে এবং এটা আরো বাড়বে। এবং কেন বাড়ছে? কারণ ওই যে আমি পিছন দিকে গেলাম যে আমাদের প্যারেন্টিং, ওদের প্যারেন্টিংটা তো আমাদের মাধ্যমে হচ্ছে। এবং আমরা ওদের মেন্টাল মডেলটা কি তৈরি করছি? বাসায় কোনটা তৈরি করছি? স্কুলে কি তৈরি করছি? আর সারাউন্ডিংস কি তৈরি করছে? সো এগুলা অনেকগুলা ফ্যাক্টর কাজ করছে এখানে। এটা থেকে আপু এই যে ম্যারেজ যে ব্যাপারটা এটা কিন্তু হচ্ছে আপনার এক্সপেন্সিভ এবং স্কেয়ারি টু সাম এক্সটেন্ট। এক্সপেন্সিভ কেন দেখেন, আপনি ওই যে কিছুদিন আগে মোহাম্মদ শামি পাকিস্তানের ক্রিকেট হুম, আর হুম। ইন্ডিয়ার ক্রিকেটার, তো এরকম হচ্ছে, তারপর জনি ডেপ, তারপর বিল গেটস, যাদের হচ্ছে ডিভোর্স হচ্ছে তারা কিন্তু বেশ অনেক বড় একটা অ্যামাউন্ট তাদের পে করা লাগতেছে। তারপরে হচ্ছে আবার বিয়ে করার সময় আপনি দেখেন কতগুলা ব্যাপার, যে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে যে এই তোমার হচ্ছে যে কি বলে দেনমোহর যেটা আছে এটা হচ্ছে আপনার একদম আনরিয়েল লেভেলে ধরা হচ্ছে, তো এটা পে করা লাগবে। তারপরে হচ্ছে আবার অনেকে আবার এটাকে একটা ঢাল হিসেবে রাখে যে এই টাকাটাও দিবে না, কিন্তু যদিও হচ্ছে ডিভোর্স দিতে চায় তাহলে তখন তো আবার ওই টাকাটা দেওয়া লাগবে। সো এই জায়গাতে ম্যারেজটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। আবার মেয়েদের সাইড থেকেও তো ওই যে যৌতুক হাবিজাবি এগুলো তো ছিল, যদি এখন এটা কমে আসছে বাট তাও কিন্তু আছে জিনিসগুলা। তো সব মিলায় ম্যারেজটা হচ্ছে এক্সপেন্সিভ। আবার হচ্ছে ম্যারেজ স্কেয়ারি কেন, কারণ হচ্ছে আমরা অনেক নিউজ দেখতেছি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে কি হচ্ছে যে ইভেন হাজব্যান্ড ওয়াইফকে টু সাম এক্সটেন্ট মেরে ফেলতেছে, আবার ওয়াইফ হাজব্যান্ডকে মেরে ফেলতেছে। সো এই জিনিসগুলো হচ্ছে, তারপর টক্সিসিটি হচ্ছে, টর্চার হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো এই যে ম্যারেজ জিনিসটাকে যে আপু এত কঠিন করা হচ্ছে বা এই জিনিসটাকে যে এত এক্সপেন্সিভ করা হচ্ছে, মানে এটার পেছনে আসলে কারণটা কি? এটার পেছনে কারণ তো বলতে গেলে ভাইয়া অনেক বড় হয়ে যায়। তারপরেও যদি আমরা বলি যে দেখেন ভাইয়া, আ আসলে প্রথমত আমরা ছেলে বা মেয়ে উভয়ই এই জিনিসটা জানি, ডিপ ডাউন ইনসাইড আমরা কেউ একা থাকতে পারবো না। আমরা একা থাকতে পারি না দেখেই কি করি? আমরা মুখে বলি, "আমি কখনো বিয়ে করব না।" হুম তার মানে বিয়ে না। আমি আসলে কখনো কোনো রেসপনসিবিলিটি নিব না। হুম আমি কোনো লিগ্যাল রেসপনসিবিলিটি নিব না। আমি কোনো মানে একটা ইনস্টিটিউশন, ম্যারেজ যদি একটা ইনস্টিটিউশন হয় আমি ওটাতে যাব না। কিন্তু বিয়ের বাহিরে যা, যা করণীয় আমরা কিন্তু ওগুলো সবকিছু করছি। এবং এই জায়গাটাতে আমি যদি বলি যে ছেলেরা দায়িত্ব নিচ্ছে না, মেয়েরাও দায়িত্ব নিতে চাচ্ছে না। সবাই নিজের স্বাধীনতাটাকে চর্চা করতে চাইছে। এবং একটা যে অ্যাডজাস্টমেন্ট বা একটা যে দুজন দুজনেরকে আমরা কোডিপেন্ডেন্সি না বাট একটা টিম হিসেবে আমরা সুন্দরভাবে রোল অন করব, একজন আরেকজনকে মিররিং করব। ভিতরে, ভিতরে আমি কিন্তু চাই আমার পার্টনার এটা করবে। কিন্তু অন্য কাউকে যে আমি এটা সার্ভ করব, এটা দিতে আমরা প্রস্তুত না। প্রথমত আমাদের মেন্টালিটিটা নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত এই মেন্টালিটি কারা নষ্ট করছে? আমি যদি দেখি একটা মেয়ের হাতে বা একটা ছেলের হাতে মোবাইল তো ছোটবেলা থেকেই যায়।
5-6 বছর থেকে বা আরো মানে বলা যেতে পারে তো মানে মোটামুটি 1-2 বছর থেকে দেখে দেখেই খায়, বাট অ্যাডাল্ট কন্টেন্টেও আস্তে আস্তে এক্সপোজ হতে থাকে, কারণ বাবা অনেক সময় খেয়াল করতে পারে না। এবং অনেক ক্ষেত্রে রিলসে যেটা থাকে বর্তমানে, ছোট ছোট ছেলেরা খারাপ, একটা মেয়ে যখন দেখে, মা যখন মোবাইলটা দেখলো ছেলেরা খারাপ, মেয়ের হাতে মোবাইলটা পড়লো, মেয়েটা ঠিক ওই রিলসই দেখবে এবং ওই অ্যালগোরিদমের কারণে ওর কাছে কিন্তু ওই ভিডিওই আসতে থাকবে। ছেলেরা চিট করে, ছেলেরা খারাপ, মেয়েরা অনেক কষ্ট করে, সো মেয়েদের একা থাকা দরকার। খেয়াল করেন, একে তো অলরেডি যারা হচ্ছে কি মানে যুবক যুবতী বয়সে ওদের এটা আছে, এখন আমরা একটু পেছনে যাচ্ছি যে ওদের এটা কোত্থেকে আসছে। সো বাচ্চা মেয়েটা এটা দেখে দেখে বড় হচ্ছে এবং ছেলেটা কি করছে, ছেলেটারও কিন্তু সেম অ্যালগোরিদম আসতেছে, মেয়েরা খারাপ, মেয়েরা এরকম মানে চিট করে, গোল্ড ছেলেদেরকে ডিগার হয়। কষ্ট দেয়, গোল্ড ডিগার হয়, যেটা আপনি বললেন। সো এই যে দেখেন, এই যে মেন্টালিটিটা কোত্থেকে আসলো, তাইলে এটা তো সে ক্যারি করছে এবং কি করবে যখন সে একটু টিনেজে যাচ্ছে, একজনকে অ্যাপ্রোচ করছে রিলেশনশিপের জন্য, তখনও ওখানেও কিন্তু সে বিভিন্নভাবে ফ্রেন্ডদের কাছ থেকেও দেখতেছে যে রিলেশনশিপ একটা প্যারা, হার্ট ব্রেক হচ্ছে, চিট করতেছে, ডাবল টাইমিং করতেছে, ওপেন রিলেশনশিপে যাচ্ছে, সিচুয়েশনশিপে যাচ্ছে, বেঞ্চিং করতেছে, কোনো কমিটমেন্ট নাই। সো ওর জিনিসটা কি হচ্ছে, আরো কিন্তু শক্ত হচ্ছে। ছেলেটাও একটা রিলেশন খুঁজছে, মেয়েটাও একটা রিলেশন খুঁজছে। এবং আরো এখন যদি আমি একটু সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে নাটক সিনেমার দিকে আসি, আপনি দেখেন নাটক সিনেমাতে কোনো কাহিনী নাই প্রেম ভালোবাসা ছাড়া, পরকীয়া বা ভাষাগুলো আমরা যদি দেখি, বা এ পালায় যাচ্ছে এর সাথে, এ এটা করছে। সো বাচ্চাগুলাকে আস্তে আস্তে করে ওদের মেন্টাল মডেলটা তৈরি হচ্ছে কি রকম, বিয়েতে কেওস হবে, তাহলে আমরা আদার্স রিলেশনশিপ গুলাতে দেখব এবং ওই জায়গাগুলো আমাদের জন্য অনেক ভালো হবে। এবং আমি জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল যদি দেই, রকস্টার একটা মুভি ছিল, একটা হুম সময় খুবই হিট হলো। হুম ওইখানে আপনি দেখবেন যে সবাই মানে রণবীর কাপুর, হুম তো রণবীর কাপুর রণবীর সিঙ্গার, কাপুর। সরি। সো ওনার লাভ স্টোরি নিয়ে সবাই খুব মানে একেবারে মাতাল হয়ে গেল, ছেলেমেয়েরাও খুব হুম মানে হ্যাঁ এরকমই তো দরকার, ভালোবাসা তো এরকমই হবে। বাট আমরা কিন্তু কেউ দেখি নাই যে নায়িকাটা তার হাজবেন্ডকে চিট করছে। হুম এই চিটিংটা তাইলে কি ভালো? হুম আপনি খেয়াল করে দেখবেন এইভাবে করে খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে আমরা এক একটা ভালোবাসাকে গ্লোরিফাই করতে গিয়ে আমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আমরা চিটিং, মাল্টিপল রিলেশনশিপ, এগুলোকে আমরা আস্তে আস্তে করে নর্মালাইজ করছি। এবং ওই যে মেন্টাল মডেলটা তৈরি হচ্ছে এবং সুন্দর সম্পর্ক কিন্তু আছে, এগুলাকে কিন্তু আমরা আসলে দেখাই না। এবং এগুলায় যে অ্যাডজাস্টমেন্টের দরকার, এগুলায় যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর দরকার, দুইজনকে অসংখ্যবার যে ক্ষমা করতে হয়, দুজনকে অসংখ্যবার যে মাফ করার পাশাপাশি অনেক সময় দয়া করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা বলি না, দেখাই না। কারণ দেখালে যেটা হবে, এই যে একটা ব্যবসা, আপনাকে রিলস দেখানোর কারণে যে আমি টাকা কামাচ্ছি, এই যে আপনি যে বিশ্বাস করছেন ট্রাভেল করলে আপনি একা ভালো থাকবেন, আপনি একটা বিয়ে না করলে ভালো থাকবেন, মাল্টিপল রিলেশনে যাবেন, আপনি তো ডেটিং অ্যাপ ইউজ করছেন, আপনি তো বিভিন্ন টয় কিনছেন আপনার চাহিদা পূরণের জন্য, আপনি তো বিভিন্ন ওয়েবসাইট সার্চ করছেন আপনার নিজের একাকিত্ব বোধ ঘোচানোর জন্য, এগুলো তো কমপ্লিট একটা বিজনেস ভাইয়া। ইকোসিস্টেম। এবং এই যে বিজনেসটা, আপনি যেই মুহূর্তে আপনার সামনে, আমি এটা বড় বড় করে বলতে থাকবো, ম্যারেজ ইজ নট স্ক্যারি, এবং আপনি একটা সার্টেন বয়সে বিয়ে করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি বাসায় বসেও খুব সুন্দর ঘরোয়াভাবে বিয়ে করতে পারেন, এত টাকা খরচ করার দরকার নেই। যেই সম্পর্কটা টিকবেই না, হুম আপনি ওই সম্পর্কটাতে টাকার জন্য কিভাবে টিকিয়ে রাখবেন, ওটাতেও তো শান্তি নেই। যখন আমরা এগুলো আস্তে আস্তে বলতে থাকবো, আপনি দেখেন অনেকগুলো ব্যবসা ভেঙে পড়তে হুম হুম থাকবে। হুম এবং তখন যেটা হবে, আমি একটু আগে যেটা বললাম, যারা মানে লাউড, কারা অ্যারোগেন্ট, ইম্পালসিভ, যারা খুব মানে ঝগড়া করতে পারে ওরকম, বাট যারা আপনাকে পজিটিভ কথাগুলো বলবে, এরা কিন্তু অত লাউড হতে পারে না। হুম, এরা কিন্তু একবার দুবার বলছে, মানুষ এত গালিগালাজ করে, গালিগালাজ কে খেতে চায়, সবারই তো সেটাই। একটা মেন্টাল হেলথ থাকে, আস্তে করে বসে যাচ্ছে। সো আস্তে আস্তে তাহলে যেটা হচ্ছে, পুরো একটা বিজনেস দাঁড়ানো। এবং ওই বিজনেসটা আমরা এখন যেটা দেখি, যুবক যুবতীরা ভয় পাচ্ছে, হুম কিন্তু হুম এটা তো একটা টিপ অফ দ্য আইসবার্গ। আপনি হুম নিচে নামেন, আপনি দেখেন ভেতরে আসলে কি হচ্ছে। এবং আপনাকে অনেকেই বলবে যে হ্যাঁ, মানে ওপেন রিলেশনশিপে সমস্যা কোথায়, বিয়েতে তো আসলে আমার পার্টনার যদি চিট করে, আমি তাইলে ওর সাথে কেন একটা লিগ্যাল রিলেশনে যাবো, এর চেয়ে কি ভালো না যে আমি লিভ টুগেদার করব। এখানেও সমস্যা আছে। কি সমস্যা? আপনি একটা লিভ টুগেদারে যখন যাচ্ছেন, আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আপনি ভাবছেন যে আপনি একটা ইনস্টিটিউশনে যাবেন না, ম্যারেজ একটা ইনস্টিটিউশন, কমিটমেন্ট। বাট আপনি তো জানেন না যার সাথে আপনি লিভ টুগেদার করছেন আপনি তাকে ভালোবেসে ফেলবেন কিনা। হুম এবং ভালোবাসাটা তো এত অদ্ভুত একটা ব্যাপার, সেটা আপনার মনে কোত্থেকে আসবে আপনি জানেন না।
এবং যেহেতু কমিটমেন্ট নেই, আপনার পার্টনার হয়তো আপনাকে ভালোবাসলো না লিভ টুগেদারে, এবং সে আপনার চেয়ে একটা বেটার অপশন পেয়ে চলে গেল, আপনি তো তাকে আটকাতে পারবেন না। হুম এবং আপনি বলতে পারেন বিয়েতেও তো এরকমই হচ্ছে, বাট বিয়েতে তারপরেও অনেক ক্ষেত্রে সন্তান হলে, যেহেতু একটা ইনস্টিটিউশন, মানুষের একটা মান সম্মান থাকে, এটা চিন্তা করেও আমি আমার এক্সপিরিয়েন্সে বলবো অসংখ্যবার একজন ওয়াইফ একজন হাজবেন্ড ফেরত আসে, এবং অনেকে হয়তো ভুল করে ফেলে, কিন্তু তারপরে আরেকজন পার্টনার যখন তাকে হেল্প করে, টেনে তুলতে চায়, তখন আবার ফেরত আসে। এবং এরকম আমি অনেক কেস দেখেছি যেরকম একবার দুবার স্লিপ হচ্ছে, বাট স্টিল তারা কন্টিনিউ করছে, এবং একটা পর্যায়ে গিয়ে তারা সুন্দরভাবে তাদের লাইফটা বাকি সময় কাটানোর জন্য তৈরি হয়ে যাচ্ছে। সো এটাই, যে আপনি যখন ভাবছেন ম্যারেজটা স্ক্যারি, আসলে আপনি ওটা একটা সাইড দেখছেন, আপনি অন্যদের এক্সপিরিয়েন্স গুলো দেখছেন না। এখন অন্যদের এক্সপিরিয়েন্স কেন আসছে না সোশ্যাল মিডিয়াতে, কেন এগুলো লাউড হচ্ছে না? কারণ সবারই আসলে পার্সোনাল লাইফে কেউ পাবলিক শেমিং নিতে চায় না। হুম এবং এই যে আমি যে একজন দুজন, যেটা আমি একটু আগে বললাম, যারা বলছে যে না এই নিয়মগুলো ভাঙতে হবে, এই বিজনেস গুলো ভাঙতে হবে, তাদেরকে তো বিভিন্নভাবে অফ করে দেয়া হচ্ছে। সো এইটার এগেইনস্টেও সত্যি যে ঘটনাগুলো খুব সুন্দর, বিয়েটার যে সৌন্দর্য, ওটা প্রচার করা হচ্ছে না। রাইট। সো আপু, এই যে আপনি মুভির কথা নিয়ে আসলেন, তো হুম মুভির কথা যদি আমরা আসি, তাহলে রিসেন্টলি কয়েকটা মুভি খুব ভাইরাল হয়েছে, এগুলো নিয়ে খুব কথা হচ্ছে, জেনজি বলি বা হচ্ছে সোশ্যাল হুম মিডিয়াতে ওভার নেটিজেনদের মধ্যে। যেমন ধরুন অ্যানিমেল একটা মুভি, হুম রণবীর কাপুরের। হুম তারপর হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে ওই যে শাকিব খানের একটা মুভি হলো বরবাদ, মানে সিমিলার টাইপ অফ হুম কনসেপ্ট, সিমিলার টাইপ অফ জিনিসপত্র নিয়ে। তারপর কাবির সিং। হুম তারপরে হচ্ছে আপনার এরকম তো অনেকগুলো বেশ কিছু মুভি হয়েছে, তারপরে হলিউডের একটা মুভি আছে, আমার ঠিক মাথায় আসতেছে না। তো ওই জায়গায় আপু যেটা দেখানো হয়েছে যে আলফা মেইল হুম একটা কনসেপ্ট চলে আসছে, যে আলফা মেইলরা কি করে, তারা হচ্ছে খুবই অ্যারোগেন্ট, খুবই অ্যাগ্রেসিভ, যা ইচ্ছা তাই করে, মেয়েদের সাথে অতিরিক্ত লেভেলের মানে সাপ্রেশন দেখায়, মেয়েদের সাথে অনেক বেশি ডমিনেন্স থাকে ওদের। ওরা হচ্ছে যে কোনো কিছু মানে না, কোনো নিয়ম মানে না, সব নিয়ম ভেঙে দেয়। এন্ড এদেরকে মেয়েরা অনেক পছন্দ করে, এটাও বোঝানোর চেষ্টা করা হুম হয়েছে, মানে মুভিগুলোর থ্রুতে দুইটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা হয়েছে। একটা হচ্ছে যে ছেলেরা হইতে হবে আলফা মেল, যারা কোনো নিয়ম টিয়ম মানবে না, সমাজে কি আছে না আছে তাদের কোনো ম্যাটার না, মেয়েদের সাথে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। অ্যান্ড আরেকটা যেটা বলা যায়, আরেকটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে যে মেয়েরা এই টাইপের ছেলেদেরকেই পছন্দ করে। সো এটাতে করে আপু আলটিমেটলি কি হইতেছে, যে ছেলেদের মধ্যে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে, যে সবাই চিন্তা করছে ঠিক আছে তাহলে তো আই হ্যাভ টু বি অ্যান আলফা মেল। আবার মেয়েরা চিন্তা করতেছে তাহলে কি আমার আলফা মেলই চুজ করা উচিত, নাকি একজন প্রপার একটা ভালো মানুষ চুজ করা উচিত আমার। তো ওই জায়গা থেকে আবার আপু আপনার যদি আমরা বলি যে পার্টনার ফাইন্ডিং এর যে ডিফিকাল্টিসটা, এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এই জায়গাতে আপু আপনি কি মনে করেন যে আসলে ন্যারেটিভটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল আর এখন কি হচ্ছে? এখানে ভাই আগের প্রশ্নটার সাথে এটা একটু জড়িয়েই আছে, যে ম্যারেজ ইজ স্ক্যারি, ওখান থেকে পার্টনার ফাইন্ডিংটা খুব, এটাও কিন্তু খুব জরুরি একটা বিষয়, যে আমরা আসলে কেমন পার্টনার চাই আমার বিয়ের জন্য, বা আমার লাইফ পার্টনার কে হবে। এখানে আলফা মেল যে পার্টটা দেখানো হচ্ছে, এটা আমি বলবো এটা কমপ্লিট টক্সিক ম্যাসকুলিনিটি। কিন্তু অদ্ভুতভাবে আপনি যদি খেয়াল করে দেখেন, টিনেজার মেয়েরা এই আলফা মেলটাকেই কিন্তু ফ্যান্টাসাইজ করছে, যে কাইন্ড অফ এরকম, যে আমার বয়ফ্রেন্ড এরকম রাফ অ্যান্ড টাফ হবে, আমার হাজবেন্ড এরকম রাফ অ্যান্ড টাফ হবে, এরকম খুবই ব্রুটাল থাকবে। বাট এগুলো তো যে আস্তে আস্তে করে এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা চিটিংটাকেও যে কাইন্ড অফ এখানে আমরা নর্মালাইজ করছি, এটা কিন্তু আমরা খেয়াল করি না। কিন্তু আমাদের মাথায় থাকছে এটা, এবং ছেলেরাও কিন্তু আপনি দেখবেন একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে সিনেমাগুলোতে, যে এরকম ভেপ করছে, স্মোক করছে, বা এরকম একটা ড্যাম কেয়ার ভাবে ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার না, একটা মেয়ের মুখের উপরে স্মোকিংটা ছেড়ে দেওয়া যাচ্ছে। বাট এই জিনিসটা যেটা, এটা কখনোই আসলে একটা পুরুষের পৌরুষত্ব বোধ প্রকাশ করে না। এবং একজন মেয়ে ফ্যান্টাসাইজ করার সময় এটা হয়তো তার ভালো লাগতে পারে, কিন্তু এই মেয়েটা তো সবসময় আসলে 18 বছর বয়সে থাকবে না, হুম 13-14-তে থাকবে না। এই মেয়েটা তো একটা পর্যায়ে 20-25-এ যাবে, 24-এ যাবে, এবং ওর আস্তে আস্তে করে আরো মানুষকে দেখবে। এবং তখন যেটা হবে, এই মেয়েটা একজন পুরুষ খুঁজবেন, এবং যেই যে ক্যারেক্টার গুলো দেখাচ্ছে, এদেরকে তখন একটা পর্যায়ে তাদের কাছে বয় বলে মনে হবে। খেয়াল করেন, বয় আর ম্যান। ম্যান। এবং এই যে পার্থক্যটা, ছেলেরা কিন্তু এটা বুঝতে পারছে না, ওরা কিন্তু দেখছে কি মেয়েরা তো ওইটাকে চেরিশ করছে, হুম মেয়েরা তো মানে খুব পছন্দ করছে, সবার মুখে মুখে এরকম যেটা বললেন কবির সিং হুম ঘুরছে, হুম বা এই যে এই হিরোদের কথা ঘুরছে। কিন্তু আলটিমেটলি একটা পুরুষ কখন পুরুষ হবে, একটা পজিটিভ ম্যাসকুলিনিটি আমি যদি বলি, কাইন্ড অফ এটা একটা লস্ট কনসেপ্ট। এবং এই কনসেপ্টটা, যেটা আমি সব সময় বলতে থাকি, একজন পুরুষকে আপনি তখনই তো বলবেন যে পজিটিভ ম্যাসকুলিনিটি সে প্র্যাকটিস করতে পারছে, যখন সে একটা পরিবারের লিডারশিপ রোলে যাবে, কাইন্ড অফ সে প্রোটেক্টর, সে প্রোভাইডার, এবং
অ্যাট দ্য সেম টাইম তার ইন্টেলেকচুয়াল এবং ইমোশনাল ইন্টেলিজেন্স সে কাজে লাগাতে পারছে, ম্যাচিউরিটিটা সে নিয়ে আসতে পারছে, প্র্যাকটিস করতে পারছে। এবং দিন শেষে বিলিভ মি যে একটা মেয়ে কিন্তু একটা পুরুষ মানুষের কাছ থেকে এটাই চায়। মানে একজন মেয়ে যতই আর্ন করুক না কেন, ইভেন সে যদি 1 কোটি টাকাও কামায়, তার কাছে কিন্তু ওটাই ভালো লাগবে যে আমার যিনি হাজব্যান্ড, আমার যে ভালোবাসার মানুষটা, উনি কি আমাকে প্রোটেক্ট করে, উনি কি আমার জন্য কিছু প্রোভাইড করে, সেটা একটা ফুল হোক, একটা চকলেট হোক, বা বাসা সবার জন্য কিনেছে, আমার জন্য কি মনে করে কিছু একটা সে নিয়ে এসেছে, এটা কিন্তু একটা মেয়ে খুব দেখে। এবং এটাও দেখেন যে তার মেয়েটার ডেফিনেটলি একটা মতামত আছে, কিন্তু এটা কিন্তু তার ভালো লাগে যখন সে দেখে যে তার হাজবেন্ড বা তার ভালোবাসার মানুষটা ইন্টেলেকচুয়াল ম্যাচিউরিটিতে, মেয়েটা যখন প্রবলেমে পড়ছে সে তাকে হেল্প করতে পারছে। এখন সে যদি কাইন্ড অফ পাজল থাকে বা কোনো, তোমার কিছু যা আসতেছে আমার কিছু যায় আসে না, আমি তো তোমাকে স্বাধীনতা দিছি, তুমি করো, মেয়েগুলা কিন্তু এটা নিতে পারে না। সো এই যে ক্যারেক্টারগুলো প্লে করা হচ্ছে, মেয়েরা ওই ফ্যান্টাসাইজ করার সময় ভালো লাগে, বয়ফ্রেন্ড খোঁজার সময় ভালো লাগে, কিন্তু যখন বিয়ে করতে যাবে তখন তো তাদের মনে ঠিকই কামড়টা দেয়, আমার হাজবেন্ড কি এরকম করবে, আমার হাজবেন্ড কি আমার সাথে এটা করবে। এবং ডেফিনেটলি যারা আউট অফ দ্য বক্স চিন্তা করে, ওই মেয়েগুলো কখনোই পুরুষ ক্যারেক্টারগুলো পছন্দ করে না। এবং সেম ওয়েতে আমরা যদি মেয়েদের দিকে তাকাই, ছেলেদের সামনে কিভাবে জিনিসটা পোর্ট্রে করা হয়, সিনেমা বলেন, সোশ্যাল মিডিয়াগুলোতে বলেন, প্রচন্ড রাগী, প্রচন্ড রকম ইমোশনালি ইম্যাচিওর, সব সময় বায়না করছে, প্রচন্ড রকম ভাবে দেখা যায় যে ডিসএগ্রিমেন্ট নিতেই পারবে না এরকম একজন মানুষ, যে তার কোনো ভুল নাই, তাকে সবসময় প্যাম্পার করে যেতে হবে। পাপা কি প্রিন্সেস, এই টার্মটা আমরা খুব ইউজ হুম করি, হুম হুম ছেলেরা তো কমনলি ভয় পায় যে আমি যে বিয়ে করবো, এটা কি পাপা কি প্রিন্সেস হবে, আমি তো এরকম মেয়ে চাই না, আমি হুম রেসপন্সিবল মেয়ে চাই। বা এমন কি টক্সিক হবে যে কিনা আমার পরিবারের মানুষদের কাছ থেকে আমাকে আলাদা করবে ফেলবে, এগুলো কিন্তু ছেলেদের খুব কোর একটা ফিয়ার থাকে। মেয়েটা কি এরকম হবে যে সে আমার সাথে গোল্ড ডিগার হিসেবে আসবে, ডিসলয়ালটি সে শো করবে, এই ভয়গুলো কিন্তু ছেলেদের ভিতরে থাকে। এবং সিনেমাগুলোতে তো এগুলো প্রিচ করা হচ্ছে। মীরা যখন বলছে যে আই ওয়ান্ট মাই ফ্রিডম, এবং মীরা এটা বুঝতে পারে না যে ওরা যে ফ্রিডমটা চাচ্ছে এটা আসলে কিসের বিনিময়ে ওদের কাছে আসবে। হুম একটা ছেলেকে যে ওকে সার্ভ করতে হবে, একটা মানে পার্ট আমাকেও যে রেসপন্সিবিলিটি নিতে হবে, আস্তে আস্তে করে মেয়েদের ভিতর থেকে এই জিনিসটা পুরোপুরি মুছে যাচ্ছে। আপনি একটা সম্পর্কে দেখেন, একটা রিলেশনশিপে, জাস্ট আমি বিয়ের আগের পার্টটাতেই যদি বলি, একটা রিলেশনশিপে একটা ছেলে প্রপোজ করবে, মেয়েটাকে সে কনভিন্স করবে, মেয়েটাকে সে কিছুদিন চেস করবে, পটানোর চেষ্টা করার জন্য আপনার ফুল নিয়ে দাঁড়ায় থাকবে। তো হচ্ছে গিয়ে বাড়ির সব ধরনের তার কাইন্ড অফ, আমি এরকমও দেখছি, হোমওয়ার্ক করে দিচ্ছে, তার অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে, ব্যাগ টেনে নিয়ে আসতেছে, ইচ অ্যান্ড এভরিথিং। তাকে দামি দামি এক্সপেন্সিভ মানে গিফট দিতে হচ্ছে, ডেটিং এ নিয়ে যেতে হচ্ছে। তারপরে মেয়েটা রাজি হলো, রাজি হওয়ার পরে দেন হচ্ছে ওই সম্পর্কটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য ছেলেটা চেষ্টা করবে, মেয়েটাকে খুশি করবে, মেয়েটার বিভিন্ন সমস্যার সমাধান করবে। একটা মেয়ে তাইলে এই সম্পর্কটা শুরুর জন্য বা আলটিমেটলি ক্যারি করার জন্য কি করতেছে? হুম তো ছেলেদের মাথায় তো এই জিনিসগুলা কাজ করতেছে। এবং আপনি যখন এই জিনিসটা এইভাবে করে একটা ছেলে দেখতেছে, সিনেমাতেও এটা দেখতেছে, এবং এটা দেখতেছে যে আচ্ছা ফাইন, মেয়েদেরকে তো তাইলে এটা করলেই মেয়েরা খুশি হয়ে যাচ্ছে, বরং বিয়েতে গেলে তো ঝামেলা। হুম এখন আপনি বলেন, একটা ছেলে হিসেবে আপনি কেন বিয়ে করবেন যেখানে আপনাকে এত টাকা দেনমোহর দিতে হচ্ছে? আপনি 30-35 বছর বয়সের আগে বা 28 বছরের আগে আপনার নিজের একটা হিউজ অ্যামাউন্টের ইনকাম না থাকলে আপনি বিয়ে করতে পারতেছেন না। হুম হুম প্লাস হচ্ছে গিয়ে বিয়ের পরে আপনাকে মেয়েদের এতগুলা প্যারা নিতে হবে, ট্যান্ট্রাম সহ্য করতে হবে, যেখানে আপনি কোনোদিন মেয়েটাকে বলতে পারবেন না আমারও একটু গেমস খেলতে ইচ্ছা করে, হুম আমারও হুম একটু ফ্রেন্ডের সাথে আউটিং এ যেতে ইচ্ছা করে, কারণ আপনাকে তাকে সার্ভ করতে হবে। যদি আপনি এগুলো করতে না পারেন, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে হুম সময় দিচ্ছ না। হুম সো তাহলে আমরা মানে একটা ছেলে কেন বিয়ে করবো? ছেলে তো এটাই সুবিধা, সে তো বিয়ে না করে মাল্টিপল পার্টনার এনজয় রাইট করতে পারতেছে, রাইট এবং তার তো কম টাকায় জিনিসটা হচ্ছে। সেটাই এবং তার আপনি আরো যদি দেখেন, তার রিলেশনে যাওয়ারই বা কি দরকার? মানে আলটিমেটলি সে একটুখানি অল্প একটু মানে টাকা দিলেই তো সে তার ওই ইমোশনাল নিড ফুলফিল হচ্ছে, তার মানে তার টাইমটাও ভালো পাস হয়ে যাচ্ছে। সো ওভারঅল পার্টনার ফাইন্ডিং এর যে ইস্যুটা বলছেন, এটার পথে খুব বড় রকমের একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে ওভারঅল সোশ্যাল একটা প্যাটার্ন, আমাদের মেন্টাল মডেলটা। এর পরেও যদি বলেন পার্টনার ফাইন্ডিং এর জন্য আমরা কি করতে পারি, এটার কোনো স্পেসিফিক অ্যান্সার নাই। বিয়েটা ইটসেলফ আমার কাছে মনে হয় তরমুজ কেনার মতো ভাইয়া। আপনি যদি খেয়াল করে দেখেন, এই কথাটা আমি সব সময় বলি, বিয়েটা হচ্ছে তরমুজ কেনার মতো। আপনি খুব টিপে টুপে তরমুজ কিনবেন, কেটে যেই পার্টটা কাটেননি বাসায় এনে দেখবেন ওইটাই স্বাদ, এবং বাসায় বলবে তুমি এটা কিনছো কেন? সো আলটিমেটলি পার্টনার যেমন হোক, আপনি নিজে আগে প্রিপেয়ার হন, আপনি নিজেকে আগে জানেন আপনি কেমন পার্টনার চান।
আপনি নিজে কতটুকু রেজিলিয়েন্ট, কতটুকু এমপ্যাথেটিক, আপনি নিজে কতটুকু রেসপন্সিবল, আপনি নিজে আপনার পার্টনারের প্লেটে কি দিতে প্রস্তুত। আমরা কেউ এটা দেখি না। এটা আমি আগেও বলেছি একটু আগে। আগে আমি নিজে প্রস্তুত কিনা। এরপরে আমি যখন নিজেকে জানি, তখন না আমি কেমিস্ট্রি খুঁজবো না যে আমার খুব সিক্স প্যাক বডি লাগবে বা আমার কাইন্ড অফ জিরো ফিগার লাগবে না, আমার ওটা লাগবে না। আমি জানি আমার এমন একটা মানুষ দরকার যাকে দেখলে আমার শান্তি লাগবে। True. আমি জানি আমার এমন একটা মানুষ দরকার যে আমার এক্সস্টিং পিরিয়ডে আমাকে মাথায় হাত রেখে বলবে ঠিক হয়ে যাবে, বা আমাকে কেউ টন্ট করবে না মাস শেষে আমার একটা ছেলের হাতে টাকা নেই, তোমার তো টাকা পয়সা কিছু নাই, তুমি আমার টাকায় চলো কেন। এই টনটা ছেলেটাকে শুনতে হবে না, ছেলেটা তো ফ্যামিলির জন্য টাকা খরচ করতেছে। সো এই শান্তিটা পাওয়াটা আমার কাছে প্রায়োরিটি। যখন সে নিজেকে জানবে, তার প্রায়োরিটি এটা হবে। দেন সে যখন পাত্রী বা পাত্র খুঁজবে, এই টপিকগুলোতে সে এমফাসিস দিবে। এবং তখন যেটা সে করতে পারে, ওই মানুষটার ক্রাইসিস ম্যানেজমেন্ট সে অবজার্ভ করতে চাইবে, ওই মানুষটাকে সে জানার চেষ্টা করবে ওই অ্যাঙ্গেলে। তখন সে না ওই পটকা খুঁজবে না আর। একটা ইস্যু কি যে আপনি তো একটু আগে নিউক্লিয়ার ফ্যামিলির কথা বলতেছিলেন, তো এখানে আবার যখন জয়েন্ট ফ্যামিলিতে আমরা আসি তখন কিন্তু সিনারিওটা আবার একটু ডিফারেন্ট। সিনারিওটা ডিফারেন্ট ইন আ সেন্স যে ধরেন যে দেখা যায় ছেলে কাজ করতে গেলে শাশুড়ি রাগ করতেছে, মাইন্ড করতেছে, তো ওইটা যেমন একটা ইস্যু থাকে। আর একটা হচ্ছে যে বউ শাশুড়ির যে দ্বন্দ্বটা, এইটা কিন্তু বাংলাদেশ বলি সাউথ এশিয়া বলি এটা খুবই কমন। এটা নিয়ে এই যে হাজার হাজার সিরিয়াল মুভি টুভি হয়ে যাচ্ছে, কারণ কি এটা হচ্ছে সমাজের অনেক বড় একটা প্রবলেম এটা। তো ওই জায়গায় আপু মানে এখানে সবচেয়ে বড় ভুক্তভোগী যে থাকে সে হচ্ছে ছেলেটা থাকে, অ্যান্ড মেয়েটা অবশ্যই থাকে, আবার হয়তো টু সাম এক্সটেন্ট শাশুড়িও থাকে, মানে এক এক জায়গায় এক একটা সিচুয়েশন, বাট ছেলেটা হচ্ছে মাঝখানে একটা মানে খুব বড় একটা ট্রাবলের মধ্যে থাকে। পিং পং বলের মতো এবং সে থাকে। হচ্ছে এটা কাউকে বলতেও পারে না। ধরেন যে মায়ের কাছে বললে মাও রাগ করে, বউয়ের কাছে বললে বউ রাগ করে, বাইরের মানুষের কাছে যেটা বলাই যাবে না, কারণ ফ্যামিলি ইস্যু নিয়ে বাইরে কথাবার্তা বলা ঠিক না। তো ওই জায়গায় আপু রিসেন্টলি ওই যে একটা আমরা ইনসিডেন্ট দেখছিলাম যে একজন পুলিশ অফিসার উনি হচ্ছে সুইসাইড করলো। কেন করলো? কারণ হচ্ছে তার মা তার ওয়াইফকে পছন্দ করে না, আবার তার মায়ের কাছে যখন গেছে তখন শুনছে যে না তার ওয়াইফ ভালো না। সো মানে বউ শাশুড়ির দ্বন্দ্ব, সোজা কথা। এখন কে ভালো কে খারাপ ওটা আমরা ডিফাইন করতে যাব না। তো ওই জায়গায় আপু মানে এই বউ শাশুড়ির মধ্যে ব্যালেন্সটা করার ওয়েটা কি? প্রথমত ভাইয়া, এই ব্যালেন্সটা না সাধারণত করা সম্ভব না। হুম হুম। আমি খুব সোজা ভাষায় সবসময় এটা বলে দিই যে দুজন মহিলা একজন রান্নাঘর, এবং প্রবলেম তাহলে হবেই। এবং আমি হাজবেন্ডকে ফার্স্টেই বলি যে আপনি কি এটা ব্যালেন্স করতে রেডি কিনা। কারণ কি দেখেন, পুরুষ মানুষ হওয়া কিন্তু আসলে সহজ জিনিস না। আমরা হয়তো ভাবি কি যে একটা ছেলের অনেক ফ্রিডম, এই ছেলেটা তার মানে পাওয়ার মানে এস্টাবলিশ করতে পারে, পাওয়ার প্র্যাকটিস করতে পারে, মানে ছেলেদের রাত্রি বিরাতে ঘুরতে গেলে কোনো সমস্যা হয় না, ওদেরকে রাস্তায় নামতে গেলে কোনো টন্ট শুনতে হয় না, কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে হয় না, এরকম কিন্তু ছেলেদেরকে নিয়ে অনেক কথা থাকে। বাট একটা ছেলেও কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। একটা ছেলেও যখন রাস্তায় নামে, অ্যাকচুয়ালি একটা মেয়েকে হয়তো সবাই মানে কাইন্ড অফ চেক আউট করে, কিন্তু একটা ছেলেকে নো মার্সি ভঙ্গিতে দেখে। আপনি একটা ভুল করবেন, ঠাস করে মানুষ আপনার সাথে চিৎকার করে উঠবে, আপনার কলার ধরে বসবে, আপনাকে মাইর দিয়ে বসবে। এইভাবে আস্তে আস্তে করে আপনি যদি দেখেন, ছেলেরা কিন্তু অ্যাকচুয়ালি মানে সাফার করে। এবং এই সাফারিংস নিয়ে কোনো কথা হয় না, কোনো রিলস বানানো হয় না, কারণ কি এগুলোর ভিউ অত বেশি না। এবং আলটিমেটলি এই ছেলেটাই যখন বিয়ের মতো একটা সম্পর্কে যাচ্ছে, ছোটবেলা থেকে একটা ছেলেকে কিন্তু এই দায়িত্ব নেওয়াটা শেখানো হয় না। নেগোসিয়েশন করা বা কমিউনিকেশন স্কিল সংসারেও যে তোমার এগুলো ডেভেলপ করতে হবে, এটা শেখানো হয় না। তাকে অফিসে, বাইরে, পড়াশোনা করো, এগুলা শেখানো হয়। এবং যখন সে ইমোশনাল এই নেগোসিয়েশনটাতে আসবে, এখানে সে কমপ্লিট ব্ল্যাঙ্ক। এই যে পজিটিভ ম্যাসকুলিনিটির যে পার্টটা, ইমোশনাল ইন্টেলিজেন্স, এখানে ছেলেটা কি করবে? ও তো জানেই না। সে 20 বছর ধরে তার মাকে চেনে, এখন মা হঠাৎ করে একটা কথা বলতেছে। এই মেয়েটাকে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, ও তো বিশ্বাসও করতে পারছে না যে ওর ওয়াইফ কি সত্যি বলতেছে না মা সত্যি বলতেছে। লাভ ম্যারেজ হলে তাও না হয় সে মেয়েটাকে কিছুটা জানে, সে মেয়েটার পক্ষে কথা বলার চেষ্টা করবে। আর যদি দেখে এক্সট্রিম ঝগড়া লেগে গেছে, দুজন সামলাও, আমি কিছু করতে পারবো না, এই জিনিসটা। কিন্তু ছেলেটা তো ডিপ ডাউন ইনসাইড, আমি যেটা বললাম পিং পং বলের মতো, বউয়ের কাছ থেকে বাড়ি খাচ্ছে, মার কাছ থেকে বাড়ি খাচ্ছে। বাট হার্শ ট্রুথ এটাই ভাইয়া, ছেলেটাকে এটা ব্যালেন্স করতে হবে। কারণ কি, একটা ছেলে হিসেবে আপনি আমাদের সোসাইটিতে বলেন, রিলিজিয়াস পার্ট থেকে বলেন, আপনি কিন্তু বেশি সম্মান পাচ্ছেন। এবং যখনই আপনি বেশি সম্মানিত, আপনি বেশি পাওয়ার পাচ্ছেন, স্বাভাবিকভাবে আপনার গ্রেটার রেসপন্সিবিলিটি বেশি রেসপন্সিবিলিটি। আসবে। এবং এই রেসপন্সিবিলিটির পার্টটাতে আপনাকে এখানে দুটা জিনিস খুব মানে সুন্দরভাবে এবং খুব শক্তভাবে প্র্যাকটিস করতে হবে। দুটা জিনিস কি, আপনাকে একই সাথে প্রচন্ড যেমন শক্ত হতে হবে, আবার কিছু ক্ষেত্রে প্রচন্ড নরম হয়ে যেতে হবে। এবং এটা আপনি কখনোই আপনার ইন্টেলেকচুয়াল এবং ইমোশনাল ম্যাচুরিটি বা ইন্টেলিজেন্স প্র্যাকটিস না করলে পারবেন না। কারণ কি, মাকে আপনি
আপনাকে বলা হচ্ছে মাকে সম্মান করতে, আমাদের ডিপ ডাউন ইনসাইড মাথায় এটা খুব থাকে যে মা আমার জন্য এত কষ্ট করছে, এত এত স্যাক্রিফাইস করছে, নিজের চোখে দেখছি, সো এই মাকে কিভাবে আমি কষ্ট দিব, বা আমাকে তো আল্লাহ মানা করেছে। আমরা কিন্তু ছেলেরা ওইদিকে গিয়েও যেতে পারতেছি না। আবার বউয়ের কাছে আমার বউটাকে তো আমার খুব ভালো লাগে, একে তো আমার খুব ভালোবাসতে ইচ্ছা করে, একে তো আমার অনেক কিছু দিতে ইচ্ছা করে, কিন্তু মার ভয় তো ওটাও পারতেছি না। আবার বউ এত কমপ্লেন করে, ওখানেও শান্তি পাচ্ছি না। সো এই পার্টটাতে আপনাকে এখানে অবশ্যই মানে নিউট্রাল অবজারভার হতে হবে। এখানে কি আমার মার কতটুকু ভূমিকা, আমার স্ত্রীর কতটুকু ভূমিকা। এবং এই পার্টটাতে আপনাকে এটা মাথায় রাখতে হবে, ধর্ম কখনো আপনাকে অন্যায়ের পক্ষ নিতে বলছে না। আপনাকে কিন্তু এখানে জাস্ট হতে হবে। এবং ধর্মে ইমোশনের পার্টটা কিন্তু খুবই কম। আপনাকে এখানে ন্যায় বিচার আনতে হবে। আমরা তো ধর্মের দোহাই দিয়ে মার পার্টটা পুরোপুরি বাদ দিয়ে ওয়াইফের প্রতি চাপতে থাকি। সো এই পার্টটাতে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে বলা হচ্ছে আপনার বাবা মা যদি ভুল করেন, আপনি খুব হামলি, পোলাইটলি, কিন্তু রুড হবেন না। ওনাকে কখনো আপনি বাদ দিয়ে দিবেন, কেটে ফেলে দিবেন এমন না। আপনি হামলি, পোলাইটলি ওনাকে বলতে পারেন যে আচ্ছা আমার বাবা, তুমি এটা বলছো, আমি এটা দেখবো, আমি হুম। এটা করব। বা আম্মা তুমি যেটা করছো এটা যে আমার স্ত্রীর নামে বলছো, বাট কষ্টটা তো আমি পাচ্ছি। অনেক সময় মা বাবারা হয়তো এই হার্শ ট্রুথটা নিতে পারবেন না, কিন্তু কিছু সময় আচ্ছা দেখবো, এটা আমি করব। বা একটা জায়গায় না মা আমি এটা করবো না, আপনি আমার কষ্ট পাচ্ছেন, বাট স্টিল আমি এটা করতে পারবো না। এবং স্ত্রীকেও কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুবই নমনীয় হয়ে, খুবই ভালোবাসার মানে ল্যাঙ্গুয়েজে ওনাকে দরকার হলে, মানে আমরা এটা বলি যে নন ইন্টিমেট টাচ বা ওই ফিজিক্যাল ইন্টিমেসিটা দিয়ে আপনাকে আদর করে বোঝাতে হবে যে দেখো তুমি অনেক কষ্ট পাচ্ছ, আমি এটা বুঝতে পারছি, আমি এটা অ্যাকনলেজ করছি, আমি তোমাকে অন্য কোনোভাবে অবশ্যই তোমার ইমোশনাল যে ভ্যাকেন্সিটা বা নিডটা বা থ্রেটিং তুমি ফিল করছো, ওটা আমি তোমাকে সর্ট আউট করার ট্রাই করব। এবং অ্যাকশনের মাধ্যমে তার বউকে দেখাতে হবে যে আমি আসলেই এটা করছি। এবং কিছু সময় বউয়ের প্রতিও কঠোর হতে হবে যে না, তোমার সব আবদার আমি শুনবো না। কারণ তুমি যেই ইন্টেলিজেন্স নিয়ে এসেছো, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছো, আমার মার তো ওটা নেই। এতটুকু এক্সপেকটেশন ওয়াইফ হিসেবে, পার্টনার হিসেবে আমি তো রাখতে পারি তোমার কাছ থেকে। সো এই পার্টটা আমি করব, তোমার প্রতি আমার অবারিত ভালোবাসা থাকবে। এই পার্টটাতে না। এই যে দেখেন একই সাথে আপনি নরম হচ্ছেন, একই সাথে শক্ত হচ্ছেন, ছেলেদেরকে প্র্যাকটিসটা করতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আর একজন স্ত্রীকেও এটা মাথায় রাখতে হবে যে মাকে গিয়ে ছেলেটা বা হাজবেন্ডটা তার সামনে চিৎকার করে বকা দেওয়াটা কোনো সলিউশন না। অনেক মেয়েদের মাথায় এক্সপেকটেশনটা থাকে, আমাকে এটা বলছে তুমি এখন গিয়ে মাকে বকা দাও, আমার সামনে চিৎকার করো। এটা কেন করবে আপনার হাজবেন্ড? ডেফিনেটলি সে এটা করবে না। সে অন্যভাবে সম্মান রক্ষা করে আপনাদের দুজনকে ব্যালেন্স করবে। এবং ছেলেটার চ্যালেঞ্জটা এখানে। সোশ্যাল মিডিয়াতে আরেকটা ভাইরাল পোস্ট আমি দেখতেছিলাম যে 2 বাচ্চার মায়ের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করা যায়, কিন্তু 2 বাচ্চার মা যখন হচ্ছে যে কেউ বলতেছে যে 2 বাচ্চার মা সে হচ্ছে উইডাউড, তার হচ্ছে হাজবেন্ড নাই, সে বিয়ে করতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তার হাজবেন্ড ফাইন্ড আউট করা বা তার পার্টনার ফাইন্ড আউট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো আবার হচ্ছে গিয়ে আপনার ধরেন আরেকটা মিম চলে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি, যে ওয়াইফ হচ্ছে খুবই কনজারভেটিভ, সে হচ্ছে বাচ্চা কাচ্চা সামলাচ্ছে, আর ওদিক থেকে হাজবেন্ড তাদের সামনে বসে বসে ফোনে হচ্ছে নুডিটি প্র্যাকটিস করতেছে, ওগুলা দেখতেছে। তো ওইখান থেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের একটা ভাইব আমরা দেখি। আবার হচ্ছে রিসেন্টলি একটা খুব পপুলার একটা নিউজ অনেক ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে যে প্রথমে আমরা শুনতেছিলাম যে ওয়াইফ তার হাজবেন্ডকে কিডনি দিছে, কিন্তু তার হাজবেন্ড হচ্ছে সুস্থ হওয়ার পরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতেছে। And এটা দিয়ে মানুষ খুব পোস্ট করছে যে হ্যাঁ, কিডনি দিয়েও ছেলেদেরকে আটকানো যায় না, ছেলেরা তাহলে কিসে আটকায়। মাঝখানে তো এই কথাটা অনেক ভাইরাল হয়েছিল না, যে হুম হুম পুরুষ হুম কিসে আটকায়। হুম হুম সো এখন তো কিডনি দিয়েও আটকানো যাচ্ছে না, হুম। মানে কি করা যাবে তাইলে আর। তারপরে আবার 2 দিন পরে আমরা শুনলাম যে না, আসলে জিনিসটা উল্টা, যে যিনি কিডনিটা দিচ্ছেন বেসিক্যালি ওয়াইফ, উনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, পাশাপাশি হচ্ছে উনি কিডনি দেওয়ার জন্য একটা মোটা অঙ্কের টাকা সম্পদ অনেক কিছুই নিছেন উনি। সো এই জায়গা থেকে আপু এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে বিষয়টা, এটা যে এত বেশি পরিমাণে বেড়ে গেছে, এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। And এটা নিয়ে মানুষ আসলে খুব একটা মুখ খুলতে চায় না, যেহেতু এটা আসলে তার সমাজে ছেলেটার জন্য এটা একটা যেমন লজ্জাজনক বিষয়, মেয়েটার জন্য লজ্জাজনক বিষয়, মানে পার্টনার করতেছে বাট তাদের জন্য এটা একটা লজ্জাজনক বিষয়, যে হ্যাঁ, কি ছেলে হইলা বা কি মেয়ে হইলা, তোমার পার্টনারকে তুমি ধরে রাখতে পারো না, কি করো তাহলে তুমি। সো এই যে সামাজিক ব্যাধিটা যে বাড়তেছে আপু, এটা কন্ট্রোল করার এটা কি? ওই যে একটু আগে যেটা বললাম ভাইয়া, যে নগ্নতার যে প্রচারটা হচ্ছে, অশালীনতার যে প্রচারটা হচ্ছে, আপনি বললেনও তো যে নুডিটি প্র্যাকটিস করছে মোবাইলে। এবং এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে বললাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য, উনি চলে গেল অশালীনতা হুম 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 নগ্নতাতে। এটা কি একটা দেখেন আপনার মানসিক যে একটা অশালীনতা বা একটা নগ্নতা, আপনি কিন্তু এটা আটকালেন না। হুম আপনার একটা ক্রেভিং, আপনি এটা আটকালেন না। এবং আপনি আসলে কেন আরেকটা মানুষের সাথে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়াচ্ছেন? এবং
আপনি তো কাইন্ড অফ এটা ৩টা লেভেলে ক্রাইম করছেন। আপনি দেখেন, এটা আপনি ফ্যামিলিয়ার লেভেলে ক্রাইম করছেন। কিভাবে? আপনি একজনকে একটা মানে দলিলে সিগনেচার করেছেন, একটা কভেনেন্ট সাইন করেছেন বিয়ের সময় যে কথা দিচ্ছি তোমার প্রতি দায়িত্ব পালন করবো। সো আপনি ওটা ব্রেক করলেন। এবং আপনি যখন এটা ব্রেক করে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে গেলেন, সো আপনার ফ্যামিলি ব্রেক হচ্ছে, আপনার বাচ্চারা এটাতে ডিভাস্টেটিং একটা কন্ডিশনে যাচ্ছে। এবং ওরা আল্টিমেটলি কি শিক্ষাটা নিয়ে বাড়ছে, এবং ওরা আপনার কাছ থেকে, মেয়েরা শিখবে যে ও ছেলেরা এরকম চিটই করে তাহলে যেটা খারাপ, আর ছেলেটাও শিখবে যে ও এগুলো তাহলে করা যায়, তাই না, এগুলো তাহলে বেটার, বা ছেলেটাও এভাবেই শিখবে যে না, আমার মা চিট করেছে তাহলে মেয়েরাও এরকম খারাপ, কিছু না কিছু একটা। কিন্তু এই যে দেখেন আস্তে আস্তে করে এই যে নতুন আবার যে দুইটা পরিবার তৈরি হবে বা দুটা ছেলে বা মেয়ে, ওরা যে লেগেসিটা সামনে নিয়ে যাচ্ছে সামাজিক পর্যায়ে, তখন আপনি আরেকটা ক্রাইম করছেন তাহলে এই এক্সট্রা ম্যারিটাল। তারপরে সামাজিক পর্যায়ে ও যখন ওর এই ফিলোসফিটা আরো প্রিচ করছে জাতীয়ভাবে, এবং এটা আমার কথা না, এটা হচ্ছে গিয়ে খুবই রিসার্চের মাধ্যমে দেখা গিয়েছে যে আপনি যদি কোনো দেশ ভেঙে ফেলতে চান, আপনি সিম্পলি ওখানে নগ্নতার প্রচার করেন। তার মানে পারিবারিক, সামাজিক এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে জিনিসগুলো কি হচ্ছে, এই যে নগ্নতা, অশালীনতা বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দিয়ে আপনি এটা ভাঙতে পারেন। এবং এই সামাজিক ব্যাধি কখনোই থামবে না। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, এগুলো হয়তো আপনি জানেনও ভাইয়া, যে আমরা তো শুধু জানি যে অবিবাহিতদের জন্য ডেটিং অ্যাপ আছে, বিবাহিতদের জন্য ডেটিং অ্যাপ আছে। শুধুমাত্র বিবাহিত হলেই আপনি ওটাতে এন্ট্রি পাবেন। এবং ওটার ব্যবহার রিসেন্ট ফেজে ২-৩ বছরের ভিতরে প্রচন্ড বেড়েছে, এবং গত ১ বছরে এটার ব্যবহার আরো বেড়েছে। ওটার আমার পার্সেন্টেজটা মনে নাই, বাট এই জিনিসটা সত্যি কথা। এবং বিবাহিতদের ভেতরে ফ্যান্টাসিটা তৈরি হয়ে যাচ্ছে যে আমার এক স্ত্রীতে ভালো লাগছে না, আমার এক স্বামীতে ভালো লাগছে না। এবং মানে এখন যখন একটা মানে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছেন, ৯টা ৫টার একটা চাকরি, আপনি জাস্ট খেয়াল করে দেখেন, আমার ৯টা ৫টা চাকরি হলে বাসা যদি দূরে থাকে আমি ৭টার দিকে রওনা দেবো বা ৮টার দিকে রওনা দিব। পৌঁছাতে পৌঁছাতে আবার বাসাতেও ৫টার দিকে তো কাজ শেষ হয় না। হয়তো হাতের কাজ শেষ করতে করতে একটু ৬টা বাজে। হয়তো আবার আশেপাশে যদি একটু মানে কোথাও বসি, ফিরতে ফিরতে আমার ৮টা ৯টা বেজে যেতে পারে, বা বাসা দূরে হলে ৮টা ৯টাও বেজে যায়। তার মানে আপনি মোটামুটি দিনের একটা মানে সিংহভাগ বাসার বাহিরে। আপনি এক্সস্টেড হয়ে বাসায় ফিরছেন। আপনার মাথায় তো ওটা নেই যে বাসায় ফিরলে আমি 200% বেশি দিতে হবে। না, আমার তখন হচ্ছে আমি এক্সস্টেড, আমি কিছুই করতে পারবো না। এবং ফেরার পরে কখন আপনি আপনার পার্টনারের সাথে কথা বলবেন, কখন বাচ্চার সাথে কথা বলবেন, নিজের বাবা-মার সাথে কথা বলবেন, কিছুই না। এবং যারা আরো শিফটিং ডিউটি গুলো করে, এই নাইট শিফট, এই ডে শিফট, তাদের তো দেখা যাচ্ছে, এবং এগুলো রিসার্চে বলছে, যারা নাইট শিফটে ডিউটি করছে ওদের ডিভোর্স রেট বাড়ছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের রেট বাড়ছে, ওদের কাইন্ড অফ ফ্যামিলি ভেঙে যাওয়ার রেট অনেক বেশি। সো এই যে আমাদের ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স বলেন, নগ্নতার প্রচার বলেন, এই প্রত্যেকটা কিন্তু আমাদেরকে আসলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে নিচ্ছে, আমাদের ফ্যামিলিটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং আলটিমেটলি আপনি দেখেন ওয়ার্ক লাইফ ইমব্যালেন্সেও আপনি যখন একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যাচ্ছেন, ওখানেও বলছে যে আপনি আপনার অফিস কলিগের সাথে আপনার অ্যাফেয়ার বা আপনার পুরনো ফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার কেন হচ্ছে? আপনি হয়তো একটা পিকনিকে যাচ্ছেন, আপনি একটা ট্রিপে যাচ্ছেন, আপনি যে অ্যাকনলেজমেন্ট, যে অ্যাপ্রিসিয়েশন আপনার পার্টনারের কাছ থেকে চাইছেন, ওরা তো ওটা দিতে পারছে না। আস্তে আস্তে করে আপনি সোশ্যাল মিডিয়া বা এগুলার দিয়ে আপনি এক্সপোজ হয়ে হয়ে ফ্রেন্ডশিপ একটু করাই যায়, ফ্রেন্ডস উইথ বেনিফিট একটু হওয়াই যায়, একটু ওয়ান নাইট স্ট্যান্ড করাই যায়, একটু চিট করলে পিছনে কিছু হয় না। এই যে জিনিসগুলো মাথার ভেতরে ঢুকছে, আপনার তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করার জন্য যে আপনার একটা মোরাল ব্যারিয়ার ছিল, ওটা তো একেবারে শেষ। তো যেটা আমি বললাম যে সবাই রণবীর কাপুরের ভালোবাসাটা ফ্যান্টাসাইজ করলো, কিন্তু মেয়েটা যে চিট করলো এটা তো কেউ দেখলো না, এটা কোনো হাইলাইটই করা হলো না। হুম। এবং এটা অ্যাবসলিউটলি ওকে। এরকম করে আপনি বিভিন্ন সিনেমা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন খুব ইন্টারেস্টিং ওয়েতে কিছু নির্বোধ বলা হয় বা খুবই ভালো মানুষ টাইপের মানুষ থাকে, যারা কিনা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার গুলো তাদের হাজবেন্ড ওয়াইফ করলে তারা মেনে নিচ্ছে, আচ্ছা ইটস ওকে, তোমরা করো, সমস্যা নেই, আমি তোমাদের জন্য ছেড়ে চলে যাচ্ছি। বাট এটা আপনি জাস্ট চিন্তা করেন, একটা মহিলা যিনি একজন হোম মেকার, উনি ওনার জীবনের 20, 25, 30 বছর, মানে 40 বছর দিয়ে দিল। তার হাজবেন্ডের বয়স যখন 45 বা 50, তার হাজবেন্ড পুরো দমে সফল, এবং হঠাৎ করে সে দেখলো তার হাজবেন্ডের পাশে 20 বছর বয়সে একটা মেয়ে চলে আসলো, সে তাকে বিয়ে করতে চায়। এই ট্রেন্ডটা কিন্তু এখন খুব আসছে, আপনি খুব, খেয়াল করেছেন খুবই কিনা আমি বেশি। জানি না ভাই। 40 বছর বয়স, 50 বছর বয়সের মেয়ে, ছেলে, পাশাপাশি হচ্ছে মেয়ে হয়তো 18 বছর 20 বছর বয়সের মেয়ে, কেউ কেউ বিয়ে করে, আবার কেউ কেউ হয়তো বিয়েও করছে না, প্রয়োজনও নেই, এবং এগুলা দেদারসে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এবং এই যে তখন এই জিনিসগুলা দেখে একটা মেয়ে, আবার ওই যে ট্রাস্টটা হারায়, টক্সিক ফেমিনিজম বিল্ড করে, আবার সেও তো একা থাকতে পারতেছে না, তার হাজবেন্ড তো তাকে ছেড়ে চলে গেল, তাহলে সে কি করবে? একটা মেয়ে তো পারে না একা থাকতে, ইমোশনাল প্রাণী তারা। 50s-এ 40s-এ 60s-এ গিয়ে তার খুব খারাপ লাগে, তখন কি করে?
আলটিমেটলি সে তার হাজবেন্ড তাকে চিট করেছিল দেখে সে কিন্তু ডিভোর্স দিল। ইন্টারেস্টিং ব্যাপার, একাকিত্বর ওই যন্ত্রণাটা সে নিতে না পেরে, আমি বলছি না এটা সবাই করে, কিন্তু সে আবার ওই সেম ট্র্যাপে চলে যায়। সেও আসলে অন্য একজন পুরুষ মানুষের সাথে একটা সম্পর্কে জড়াচ্ছে, যেই হাজবেন্ডটা আবার তার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে। বোঝা যাচ্ছে মানে কিরকম একটা চেইনের মতো করে আসতেছে। এবং আলটিমেটলি আমরা যে বলি যে ডিভোর্স দিয়ে দাও, একা থাকো, তাহলে প্যারা কম, এই এই ফিলোসফিতে কেউ ভালো নাই। এবং এই ফিলোসফি আলটিমেটলি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারই প্রিচ করে, সুগার ড্যাডি সুগার মমি প্রিচ করে, এগুলোর বাইরে কিছু প্রিচ করে না। আচ্ছা, সো আপু এখন কারেন্টলি কিন্তু এই যে আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলি, তারপর রিলেশনশিপ ইস্যুস বলি, পার্টনার ফাইন্ডিং বলি, মানে যতগুলা জিনিস নিয়ে আজকে আমরা কথা বললাম, এই সবগুলোর ইম্প্যাক্ট কিন্তু ওই একটা জায়গাতে গিয়ে একীভূত হয়। সেটা হচ্ছে কোথায়? যে আপনার মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ, আপনি একজন মেন্টাল হেলথ প্র্যাকটিশনার। সো ওই জায়গা থেকে আপু আমাদের সমাজে এখন ডিপ্রেশন অনেক বেশি, অ্যাংজাইটি অনেক বেশি। এই যে রিসেন্টলি একটা ইন্ডিয়ার একটা নিউজ দেখলাম যে একটা মেয়ে হচ্ছে স্কুলে ক্লাস করে ক্লাস শেষে সে হচ্ছে যে ছাদ থেকে লাফ দিছে, এরকম একটা নিউজ দেখলাম। তো এখন এই যে অ্যাংজাইটি বাড়তেছে, আমাদের মধ্যে ডিপ্রেশন বাড়তেছে, এটার মধ্যে যেমন হচ্ছে যে আপনার র্যান্ডম রিলেশনশিপ ইস্যুসগুলো আছে, ওগুলোর কারণে হচ্ছে এটা বাড়তেছে। তারপর হচ্ছে টক্সিক প্যারেন্টিং, এটা একটা ইস্যু আছে, এটার কারণে এই ইস্যুগুলো বাড়তেছে। এরকম ইস্যু আমরা দেখছি রিসেন্টলি, মানে আপনি একটা ওই যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে একটা ইভেন্ট করে আসছেন। তো ওইখানে হচ্ছে দেখা যায় কি যে বাচ্চারা যখন ভালো রেজাল্ট করতে পারতেছে না, তারা হচ্ছে যে আত্মহননের পথটা বেছে নিচ্ছে। তো এখন কিন্তু অনেক এক্সট্রিম যে ইমোশনাল যে এক্সপ্রেশনগুলো, এগুলো খুব এক্সট্রিম হচ্ছে। এর পেছনে কারণ কি? যে আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপর হচ্ছে যে বুলিড হওয়ার যে একটা ভয়, তারপরে হচ্ছে যে মেন্টালি নিজেকে সামলাতে না পারার যে একটা ইস্যু আছে, এগুলো কিন্তু আছেই। তো এই জায়গা থেকে আপু আমাদের এই যে অ্যাংজাইটি বলি, ডিপ্রেশন বলি, তো এটাকে আমরা আসলে কন্ট্রোল করতে পারি কিভাবে? কোনো ওয়ে কি আছে যে মানে আমি এই প্র্যাকটিসটা করলে হয়তোবা আমি এই প্রবলেমগুলো থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো? পারাটা খুবই ডিফিকাল্ট, বাট হয়তোবা কিছুটা পারবো আর কি। এখানে যে পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, মনদের ভালোর মতো আসলে আমাদের যে জিনিসগুলোতে ফোকাস করা উচিত, খুব বেসিক কিছু পিলার আমি যদি বলতে চাই। সিম্পলি আপনি দেখেন, আমি ফার্স্টেই বলবো হিউম্যান কানেকশন। হিউম্যান কানেকশনটা কেন? কারণ আমরা না একা কেউ থাকতে পারি না। সো হিউম্যান কানেকশন মিনস আপনার রিলেশনশিপ, সেটা আপনার বাবা মার সাথে, সেটা আপনার ভাই বোন, আপনার ফ্রেন্ড সার্কেল, এদের সাথে। আপনার বাবা মা যদি টক্সিক হয়, হয়তো আপনি একটা ভালো ফ্রেন্ড সার্কেল পাচ্ছেন। আপনার ফ্রেন্ড সার্কেল টক্সিক, হয়তো আপনার একটা কাজিন গ্রুপ বা ভাই বোনের সাথে আপনার একটা সম্পর্ক ভালো হচ্ছে। কোনো না কোনো একটা জায়গায় আপনি একটা হেলদি হিউম্যান রিলেশনশিপ আপনাকে তৈরি করা। আমার লাইফে অনেক মানুষের প্রয়োজন নেই, সর্বোচ্চ 2-3 জন থাকলেই এনাফ, মোর দেন এনাফ। সো ওটা যেন আমার একটা সলিড একটা রিলেশনশিপ থাকে। এবং অনেকেই কিন্তু আমরা রিলেশনশিপ বিল্ড করতে পারি না, সোশ্যাল এংজাইটি কাজ করে, আমরা ভাবি আমরা ইন্ট্রোভার্ট। যতক্ষণ পর্যন্ত এই রিলেশনশিপের পার্টটা আমি চিন্তা করবো আমি আমার নিজের তাগিদে তৈরি করব, আমি আসলে সম্পর্ক তৈরি করতে পারবো না। বাট দ্য মোমেন্ট আমি এভাবে চিন্তা করব, ওই মানুষটাও তো খুব একা, ওরও তো কষ্ট হয়, আমি ওর লোনলিনেসটা দূর করতে পারি, আমি হয়তো ওকে আমার শোল্ডারটা দিই, আমার কানটা দিই। এই যে আপনি একটা অল্ট্রোস্টিক মেন্টালিটি নিয়ে অ্যাপ্রোচ করছেন, আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন কি ওই মানুষটা আস্তে আস্তে করে আপনার একটা ভালো বন্ধু হয়ে যাচ্ছে। কারণ আপনি না আপনার নিজের জন্য যাননি, আপনি তার জন্য যাচ্ছেন। সে তখন আপনাকে বলতে পারছে, আপনি তখন একটু একটু করে বলছেন। সো হিউম্যান কানেকশন, রিলেশনশিপটা ইম্পর্ট্যান্ট। চট করে আমরা যেন মানুষকে লাইফ থেকে কেটে বাদ দিয়ে না দিই। বাউন্ডারি বাদ বাদ বাদ, আমরা সবাইকে বাদ করে ফেলি। আমি এটা করতে খুব মানা করি যে প্লিজ এটা করেন না, এটা আপনাকে ভালো রাখবে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে না, আপনি গ্রে কালারটা ফোকাস করেন। মানুষটার 8টা ভালো গুণ আছে, 2টা খারাপ, এর কারণে বাদ দিয়েন না। সো এই পয়েন্টগুলো মাথায় রেখে হিউম্যান রিলেশনশিপ। দেন আপনার ফিজিক্যাল হেলথের পার্টটা, আমরা সবাই জানি যে আমাদের মুভমেন্টটা দরকার, আমরা সবাই জানি হেলদি ইটিংটা দরকার, আমরা মোটামুটি কম বেশি জানি আমাদের ঘুমটা কতটা আমাদের প্রয়োজন। আমরা কিন্তু কেউ এগুলো ফলো করি না। খাবারের সাথে আমাদের একটা লাভ হেট রিলেশনশিপ। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা এটা করতে পছন্দ করি না, আমরা শুয়ে শুয়ে ইউটিউবে এক্সারসাইজের ভিডিও দেখতে পছন্দ করি। আর ঘুম, আমরা তো রাতের বেলা ঘুমোতেই চাই না, আমরা নিজেদেরকে নাইট আউল বা এরকম বিভিন্ন উপাধি দিয়ে ফেলি। এবং এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। আলটিমেটলি আমি যদি আমার ফিজিক্যাল হেলথকে এই ব্যালেন্সটা না করে দিতে পারি, এই হেল্পটুকু ওকে আমি প্রোভাইড না করি, আমার ব্রেইন ইনফ্লামেশন হচ্ছে, আমার ব্রেইনে ইনফেকশন হবে। ব্রেইন ইনফ্লামেশন হলে এটা অবধারিত, হয় আপনার ডিপ্রেশন আসবে, এংজাইটি আসবে, অথবা আপনার হাইপার অ্যাক্টিভিটি চলে আসতে পারে বিভিন্ন কাজের ভিতরে। আমি এডিএইচডি বুঝাচ্ছি না, আপনার থিঙ্কিং প্যাটার্নই আপনি অনেক বেশি মানে দেখা যাবে দুশ্চিন্তা করার পাশাপাশি আপনি খুব এক্সস্টিং এবং রেস্টলেস মাইন্ডে থাকবেন, ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে থাকবে। কিন্তু যেই মুহূর্তে আপনার লাইফে হয়তো
ইমোশনাল পার্টটা সাপোর্ট পাচ্ছে না, কিন্তু আপনি চেষ্টা করছেন ফিজিক্যাল দিকটা ভালো রাখার জন্য। আপনি নিজেকে চেষ্টা করছেন যে আচ্ছা আমি একটা হেলদি কমিউনিটি বিল্ড করি। হয়তো আমার বাবা-মা আমাকে হেল্প করতে পারছেন না, বাট আমার ফ্রেন্ড সার্কেল পারছে, বা আমার ফ্রেন্ড সার্কেল পারছে না। আমি হয়তো নিজের মতো করে আমার একটা হবি প্র্যাকটিস করছি, ওখান থেকে আমি একটা কমিউনিটি পাচ্ছি। তখন আপনি দেখবেন আপনি কিন্তু বেটার ফিল করছেন। এবং এই যে আমি মাত্র যেটা বললাম থার্ড পয়েন্টে, আপনার নিজের একটা মানে মানে সেকেন্ড লাইফ আপনি তৈরি করেন। সেকেন্ড লাইফ বলতে আপনার একটা হবি হতে পারে, আপনার একটা স্কিল হতে পারে যেটা আপনি এনজয় করেন, যেখানে সেম ইন্টারেস্ট, সেম মেন্টালিটির কিছু মানুষ থাকবে। এটা একটু প্র্যাকটিস করেন। তার পরবর্তীতে খুবই যেটা দরকার আপনার ক্যারিয়ার, সেটা আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলেন, বা এডুকেশনাল ক্যারিয়ার বলেন, যেটাই বলেন না কেন, এটাও কিন্তু আপনাকে আস্তে আস্তে করে গোছানো। আপনি না কখনো এটা ফিক্স করে বলতে পারবেন না যে আমি উম, এই উইদিন 40 আমি একটা বাড়ি গাড়ির মালিক হতে চাই, আমি এই ক্যারিয়ারে যেতে চাই, তাহলে আমি অনেক হ্যাপি হব না। আপনি এটা কখনো জানেন না, আপনার লাইফ খুবই আনসার্টেন। তারপরেও আপনি একটা ব্রডার অ্যাসপেক্টে আপনি কি পছন্দ করেন, আপনার ফিনান্সিয়াল প্ল্যানটা কেমন হবে, আপনার এডুকেশনাল প্ল্যানটা কেমন হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা বর্তমানে ফিনান্সিয়াল প্ল্যানে খুবই খারাপ। আমরা জাস্ট হচ্ছে লাক্সারি খুঁজতে চাই, আমরা মানে লোন করে আমরা ঘুরতে চাই, লোন করে আমরা হচ্ছে লাক্সারিয়াস জিনিস কেনার চেষ্টা করি, যেটা অ্যাকচুয়ালি আমার মেন্টাল স্ট্রেস বাড়ায়, এটা আমাকে ভালো রাখে না। আমার কোনো প্ল্যান নাই আমার এডুকেশন নিয়ে, আব্বা আম্মা বলছে তাই ডাক্তারি পড়ছে, আব্বা আম্মা বলছে তাই আমি ব্যাংকে আসি, বাট এটা আমি এনজয় করি না। এবং এই জিনিসগুলো প্রত্যেকটা আমাদেরকে ফেলে দিচ্ছে। এবং আরেকটা যে পার্ট আপনাকে অবশ্যই হেল্প করতে হবে নিজেকে, আপনার স্পিরিচুয়াল মেন্টালিটিটাকে তৈরি করা, স্পিরিচুয়াল হেলথ নিয়ে কাজ করা। সেটা যদি আপনি রিলিজিয়াস প্র্যাকটিসের মাধ্যমে করেন করেন, আপনি যদি রিলিজিয়াস পার্সন না হন, আপনি স্পিরিচুয়ালিটি আপনি মেডিটেশনের মাধ্যমে বা আপনি নেচারের মাধ্যমে রিফ্লেক্ট করে করেন। বাট আপনার স্পিরিচুয়াল হেলথ ছাড়া আপনি কখনোই নিজেকে গুছিয়ে তুলতে পারবেন না। আর পুরা বিষয়টা যেটা নিয়ে আমরা কথা বলছি মেন্টাল হেলথ, অবশ্যই আপনার মেন্টাল হেলথের জন্য প্রফেশনাল হেল্প সিক করেন, অথবা আপনার কাছের মানুষগুলো যদি আপনাকে হেল্প করতে পারে ওনাদের হেল্প নেন। সো ওভারঅল আমি যদি বলি, রিলেশনশিপ, আপনার নিজের ফিজিক্যাল হেলথ, আপনার মেন্টাল হেলথ, আপনার স্পিরিচুয়াল হেলথ, আপনার একটা সেকেন্ড লাইফ, আপনার ক্যারিয়ার, আপনার ফিনান্সিয়াল প্ল্যান, এই প্রত্যেকটা জিনিস খুব জরুরি ভালো থাকার জন্য। এগুলো শুনলে মনে হয় কি ও মা, আমাকে এতগুলা কাজ করতে হবে, বাট এগুলো আসলে এত এত কিন্তু সাফোকেটিং ব্যাপার না। এটা কিন্তু আসলে ছোটবেলা থেকেই আমরা যদি প্যারেন্টিং এর ভিতরে একটু একটু করে ঢুকিয়ে দিতে পারি, প্রত্যেকটা মানুষের কিন্তু এটা একটা হ্যাবিটি রূপান্তর হতো। কিন্তু আমরা প্যারেন্টিং এর জায়গাটা হয়তো কোথাও মিস করে ফেলছি আসলে। রাইট। আচ্ছা আপু, সো আপনি তো বলতেছিলেন যে আসলে বাচ্চাকে খুব বেশি না না বলা, আসলে মানে আমরা যেটা হয় যে প্যারেন্টসরা বাচ্চাদেরকে অনেক বেশি না বলে, হুম। এই কারণে যেটা হয় যে আবার বাচ্চাদেরকেও যখন কোনো কাজ করতে বলে ওরা আবার না বলাটাই তো শিখে যায়, যে আমি যখন যেটা করতে যাই আমার বাবা মা তো আমাকে না বলতেছে, তাহলে ওনারা আমাকে যেটা বলতেছে আমিও তো সেটাতে অ্যান্সার দিব না, হুম। কারণ সে তো ওই নাটা শিখেই বড় হয়েছে। হুম। সো আপনি তো এটা বললেন যে না এটা করা যাবে না আমাদের, বাট দেখা যায় যে আপু আমাদের যারা বাচ্চারা আছে, ধরেন যারা নিজেরা বুঝে, নিজের বুঝ যখন বুঝতেছে 5-6 বছর হয়ে যাচ্ছে সেটা ভিন্ন বিষয়, বাট যারা ধরেন যে এই যে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর এই যে বয়সটা আছে, এই সময়টাতে কিন্তু আবার বাচ্চারা নিজেদের ভালো নিজেরা বোঝে না, বা কোন জিনিসটা রাইট কোন জিনিসটা রং এই জিনিসটা তাদের মধ্যে ডেভেলপ করে না। তো ওই জায়গায় দেখা যায় যে তারা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে বা কোথাও ধরেন যেটা রেস্টুরেন্টে গেলাম বা কোথাও গেলাম, তো তারা হচ্ছে হয়তো বা কারো খাবার টান দিতেছে, কারোর সাথে গিয়ে মিসবিহেভ করতেছে, কাউকে মারতেছে। তো ওই জায়গাগুলোতে আবার প্যারেন্টিংটা কেমন হওয়া উচিত? এখানে কি আমি তাকে নিষেধ করতে পারবো, বা তাকে হচ্ছে আমি কি শাসন করতে পারবো, নাকি হচ্ছে আমার এখানে কাম থেকে ওইটা হ্যান্ডেল করা উচিত? মানে হোয়াট শুড আই ডু? আচ্ছা, সো স্পেসিফিক ইভেন্টে আমরা একটু পরে আসি। আমি যদি ওভারঅল বলি শাসন করা যাবে কিনা, আমি অবশ্যই এটা সাপোর্ট করি। আপনার সন্তানকে আপনার শাসন করতে হবে। কারণ কি শাসন ছাড়া এই ব্যাপারটা আসলে কখনোই ওর জন্য ফ্রুটফুল কিছু হবে না। কন্টিনিউয়াস প্যাম্পার, কন্টিনিউয়াস প্রশংসা ওর মানে রেজিলিয়েন্স খুব কমায় দিবে এবং ভাববে কি পৃথিবীর সবাই ওর প্রশংসা করবে, কেউ না বলবে না। কাজেই অবশ্যই আপনাকে কিছু সময় ওকে সুন্দরভাবে না বলতে হবে, ওকে শাসন করতে হবে। বাট বিহেভিয়ার, আপনি যেটা জানতে চাচ্ছেন আমি পজিটিভ বিহেভিয়ার কিভাবে তৈরি করব। পজিটিভ বিহেভিয়ারটা আমরা ৩টা ভাবে তৈরি করতে পারি। যেভাবে আমি যদি বলি যে ফার্স্ট অফ অল, আপনার যখন বাসা থেকে তো আপনি দেখছেন যে ওর কিছু আচরণও করছে, বাসায় মেহমান যখন আসছে ওকে নিয়ে বাইরে যাওয়ার আগেও। সো এই জিনিসগুলো হয়তো ওই সময় আপনি কোনো রকমে বললেন যে না বাবা এটা আমরা করব না, ওকে হয়তো আমরা আস্তে করে উইথড্র করে নিয়ে আসলাম এবং ও বুঝে গেল যে আব্বু আম্মু এটা খুশি হচ্ছে না। সো এইটার পরবর্তীতে আপনি যেহেতু জানেন আপনার বাবু এই কাজগুলো করে, আপনি ওর সাথে কিছু প্রশংসামূলক কথা বলেন, ওর সাথে কিছু পাওয়ারফুল ওয়ার্ড অ্যাড করেন। যে যেমন ধরেন
আপনি যখন কেউ বাসায় আসলো, ও যখন ঝাঁপ দিয়ে গেল না বা অভদ্রতা করলো না, আপনি তখন ওকে বললেন যে বাহ, তুমি তো খুবই ওয়েলকামিং পার্সন, তুমি তো অনেক সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করো, বা তুমি তো অনেক কাইন্ড যে তুমি শেয়ার করেছো, বা তুমি কত ইন্টেলিজেন্ট যে তুমি ওই মানুষটা খাচ্ছে, তোমারও অনেক খেতে ইচ্ছে করছে, তুমি ওনার কাছ থেকে খাবারটা টান দাওনি, তুমি ওনাকে জিজ্ঞেস করেছো খুব সুন্দরভাবে যে তুমি কি এটা আমাকে শেয়ার করবে। এই যে দেখেন, ওর ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, ও আমি যদি তাহলে এই অ্যাপ্রোচে যাই তাহলে আমি ইন্টেলিজেন্ট, ও আমি কাইন্ড, আমি তাহলে এটা ভালো বেবি হচ্ছি। এটা কিন্তু ওকে খুব তখন মানে ইয়ে করে, ও মানে খুব, আমি কি বলবো, কাইন্ড অফ পাওয়ার বুস্টার হিসেবে কাজ করে, নিজের ভেতরে একটা শক্তি দেয়। তারপরে যেটা আপনি করেন, কিছু জায়গায় আপনি যে রুলস, যে যেমন এটা আব্বু তোমাকে বাইরে এটা করতে হবে, আমরা যদি এটা করি এটাই রুলস এবং সুন্দরভাবে আমরা বাসায় চলে আসবো, যদি এটা তুমি না করো, আই মেসেজ ইউজ করে বলতে হবে, আমি আম্মু বা আমি বাবা, আমি কিন্তু কষ্ট পাবো, আমি চাই আমরা আজকে ওখানে যাব, সুন্দরভাবে তুমি এই কাজগুলো করবে, তারপর আমরা সবাই মিলে বাসায় আসবো। মানে আপনি ওকে একটা রুটিন দেখাচ্ছেন যে এটা এভাবেই কাজ করতে হবে, এটা আমাদের ফ্যামিলির একটা রুলস, আমরা সবাই এটা ফলো করি। তখন ও যেটা একবার দুবার রেবেল করতে যাবে, কিন্তু ওই যে আপনি বারবার আই মেসেজ দিচ্ছেন, তুমি যখন এটা করছো আমার ভালো লাগছে, এবং এটা তো আমরা সবাই ফলো করি, এবং এটা গুড বেবি, তুমি তুমি এটা করছো। ও তখন বলবে তাহলে আমি যদি এটা না করি আমি কি ব্যাড বেবি হয়ে যাব, বা আমি কি এটা দুষ্ট করেছি। তখন অবশ্যই একটু বলে রাখবেন, আমরা সবাই গুড বেবি, কিন্তু আমরা মাঝে মাঝে একটু দুষ্ট করতে পারি, ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। তখন ও জিনিসটা বুঝতে পারছে যে ভালো মানুষও ভুল করতে পারে, ভুল করাটা জাস্টিফাইড। তারপরে লাস্ট যে পয়েন্টটা, বাট এটা খুব ইম্পর্টেন্ট, কানেকশন বিফোর কারেকশন। আপনি যখন ওকে কারেকশন করতে যাচ্ছেন, ওর সাথে একটু খেলা করেন, ওকে ইজি করেন, আপনার সাথে কানেক্ট করেন। এরপরে খেলার ছলে আপনি জিনিসটা ওকে বলেন যে তুমি আজকে যে কাজটা করেছো এটা মা খুব কষ্ট পেয়েছি, এটা তুমি আর করো না। এবং এই পদ্ধতিগুলোর পরেও যখন ও শুনছে না, ওই যে দ্বিতীয় পয়েন্টে রুলস অ্যান্ড রেগুলেশন, ওই সময়টাতেই হয়তো আপনি গলার স্বরটা একটু একটু উঁচু করা, বা অতিরিক্ত ধমক না, কিন্তু আপনার বডি পশ্চারটা একটু স্ট্রেট করা, ওর চোখে চোখ রেখে কথা বলা। এবং তখন ওটা বুঝতে পারবে যে না, এটা এখন সিরিয়াস কনভারসেশন হচ্ছে, আম্মু তো ওরকম হাসছে না, আম্মু তো এখন খুব বেশি ফানি মুডে নেই, তাহলে আমাকে এখন একটু এটা শুনতে হবে, আমি তখন শুনি। সো আপনি অবশ্যই বাচ্চাকে শাসন করবেন। এবং সবচেয়ে যেটা বড় কথা, আমরা মানুষ, সবসময় আমাদের কন্ট্রোল থাকে না। যদি আপনি ওকে খুব বকা দিয়ে ফেলেন, আপনি যদি ওর প্রতি খুব কঠোর হয়ে যান, আপনি সিম্পলি কিছুক্ষণ পরে এসে ওকে জাস্ট একটা সরি বলেন, দ্যাটস ইট। আমরা বড়রা তো এটাই এক্সপেক্ট করি, তুমি আমার সাথে রাগ করেছো, আমাকে একটা সরি বলো। আপনি যখন এসে বলবেন যে সরি, আমার না ভুল হয়ে গিয়েছে, আম্মু তখন রেগেছিলাম, বাবা তখন রেগেছিলাম, এটা আমি ব্যালেন্স করতে পারিনি, কিন্তু তুমি অনেক আন্ডারস্ট্যান্ডিং এবং তুমি অনেক কাইন্ড, যে কারণে আব্বু আম্মুর ওই ইমোশনটা তুমি সুন্দরভাবে নিয়েছো। ও আরো এম্পাওয়ার্ড হচ্ছে এবং ওর ভালোবাসা আপনার প্রতি বাড়ছে, যে আমার বাবা মা তো ভুল করলে সরি বলতে পারে। সো একই সাথে দুটা জিনিস হচ্ছে, ওই যে আমার বাবা মা সরি বলতে পারে, ওর পেইনটা চলে যাচ্ছে, এবং দুই, ও সরি বলা শিখে গেল। সো এভাবে করলেও ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট রাইট, আসে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু, আশা করি এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আজকের পডকাস্টটা আপু আমরা লাস্ট একটা মেসেজ আপনার কাছ থেকে নিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে এই যে বউ শাশুড়ির যে দ্বন্দ্ব হয়, এটাতে যে মাঝখানে যে হাজবেন্ড থাকে তার উপরে যে আসলে একটা স্ট্রিম রোলার যায়, সো এই জিনিসটা যাতে না হয় বা এই জিনিসটা যাতে একটু কন্ট্রোল করা যায়, সেজন্য হচ্ছে যে বোথ ওয়াইফ এবং শাশুড়ি দুইজনের জন্যই আপনার একটা মেসেজ হয়ে দিবেন কাইন্ডলি। এই মেসেজ ভাইয়া, মানে এই জিনিসটা বলাটা খুবই টাফ, কারণ মেয়েদের পক্ষ থেকে মেয়েদের ইমোশনটা মেয়েরা ম্যানেজ করতে পারে না, এবং আলটিমেটলি আমাদের মেয়েদেরকে এটা ম্যানেজ করা কেউ শেখায় না। এবং কোথায় জানি একটা লাইন দেখেছিলাম যে আমরা মেয়েরা না বউ শাশুড়ি হই, আমরা মেয়েরা ভাবি ননদ হই, আমরা মেয়েরা বিভিন্ন সম্পর্কে আসি, কিন্তু এই সম্পর্কগুলোতে আমরা কখনো বন্ধু হয়ে উঠতে পারি না। বিভিন্ন রকমের একটা আহ, দোলাচালে আমরা থাকি, একটা পাওয়ার স্ট্রাগলে থাকি, নিজেদের ভিতরে খুব মানে সংকীর্ণতা থাকে। এবং আমার কাছে যেটা মনে হয়, পড়াশোনার ব্যতীত এটা কোনো কিছুতেই আমাদেরকে মুক্তি দিবে না। একটা মেয়ে যখন আস্তে আস্তে করে জ্ঞান অর্জন করছে, পড়াশোনা করছে, এবং সে জগৎটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখে, সে ইনসিকিউর না, তার ভেতরে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স নেই, আপনি দেখবেন তখন কিন্তু আসলে একজন আরেকজনের প্রতি যে দ্বন্দ্বটা নিয়ে থাকে, যে পাওয়ার আমার আমার সংসার, ওই দ্বন্দ্বটা থেকে অনেকখানি সরে যায়। এবং এই জন্যই বললাম যে আলটিমেটলি আমরা পড়াশোনার দিকে যদি আমাদের মেয়েদেরকে উৎসাহিত করতে পারি, জ্ঞান অর্জনের দিকে, গল্পের বই পড়া বা যে কোনো বই পড়া, পৃথিবীটা জানার পথে, এটা সুবিধা হবে। আর একটা জিনিস যদি আমরা খোলা মাথায় নিয়ে রাখি, আমার ছেলে কষ্ট পাচ্ছে, আমার স্বামী কষ্ট পাচ্ছে, আলটিমেটলি এই মানুষটা কষ্ট পেলে আমি ভালো থাকবো না, এত পাওয়ার, এত মানে ক্ষমতা আমি আসলে কাকে দেখাচ্ছি। এবং দিন শেষে
আমি যখন ডেথ বেডে যাব, তখন এই পাওয়ার তো আমাকে ভালো রাখবে না, বরং আমাকে এটা ভালো রাখবে যে আমি আসলে কার কার সাথে ভালো সম্পর্ক করেছি এবং কোন মানুষগুলো আমাকে কিভাবে মনে রাখছে, আমার কাছের মানুষগুলো কি আসতে পেরেছে কিনা আমার সাথে। কাজে আমরা একটা সুন্দর সম্পর্ক তৈরি করি, আমরা খুব বেশি আত্ম অহংকারে না ভুগি, আমরা খুব বেশি সেলফ সেন্টার্ড একটা লাইফে না থাকি, আমরা চেষ্টা করি আরেকজনের জীবন সহজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। এটা আশা করি অনেক ভ্যালুয়েবল হবে আমাদের অডিয়েন্সের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর বিং উইথ আস থ্রু আউট দ্য এপিসোড। সো আজকের এপিসোডে আমরা অনেক ইনসাইটফুল ব্যাপার-স্যাপার জেনেছি, and যেগুলো আসলে আমাদের রিয়েল লাইফে নিত্যদিনের ঘটনা। তো সেগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে আমরা প্রপার প্যারেন্টিং করতে পারি, কিভাবে আমরা ওয়াইফ এবং হচ্ছে গিয়ে আমাদের শাশুড়ি মানে ওয়াইফ এবং মায়ের মধ্যে ব্যালেন্স করা, তারপর হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে আমরা জেনেছি। সো ওভারঅল আজকে আমরা সমাজের অনেকগুলা কমন পেইন পয়েন্টস নিয়ে কথা বলেছি। সো আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আর তারপরেও আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদেরকে। আমরা চেষ্টা করব ডক্টর মুনমুন জাহান আপুর কাছ থেকে জেনে আপনাদেরকে অ্যান্সার করার। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর বিং উইথ আস। দেখা হবে পরের কোনো এপিসোডে। টিল দেন ভালো থাকবেন। সালামু আলাইকুম।